আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ফিরোজ শাওন, আপনাদের পরিচিত মুখ। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? আজকে আমরা আলোচনা করব নত্ব ও সত্য বিধান নিয়ে, যেটা বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিকজ এই অধ্যায়টি শুধুমাত্র যে নত্ব সত্য বিধান এটার সাথে রিলেটেড, মানে এই অধ্যায়ে, তা কিন্তু না। এই অধ্যায়টি নত্ব সত্য বিধান টপিকটা আমার কিন্তু বাংলা বানানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলা বানানে কোথায় দন্তন্য, কোথায় মূর্ধন্য, কোথায় দন্তস্ব, কোথায় মূর্ধন্য স, এই বিষয়গুলো পুরোপুরি জানতে হলে আপনাকে নত্ব সত্য বিধান পুরোপুরি ইন ডিটেলস জানতে হবে। সেই কারণে আজকের ক্লাসটা আপনাদের সকলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আজকের ক্লাসটা আমরা খুব চমৎকার ভাবে এনজয় করব। আজকের ক্লাসে আমরা নত্ব সত্য বিধানে একদম খুঁটিনাটি প্রস এন্ড কনস যা কিছু আছে সবকিছু ইন ডিটেলস শেখার চেষ্টা করব। সো আশা করি আজকের ক্লাসটা আপনারা এনজয় করবেন। সো আর আজকের ক্লাসটা কিন্তু আমি আমার প্রাইভেট ব্যাচের ক্লাস, অ্যাকচুয়ালি এই ক্লাসটা আমার প্রাইভেট ব্যাচের ক্লাস, অলরেডি জব 22 ব্যাচের ক্লাস, যে ব্যাচে অলরেডি পেইড ব্যাচে আমাদের দুইটা ক্লাস হয়েছে, আজকে এটা 3 নম্বর ক্লাস। কিন্তু এই ক্লাসটা আমি কিন্তু সাউন্স বাংলা যে ইউটিউব চ্যানেল সেখানেও স্ট্রিম করছি, অর্থাৎ সেখানে একসাথে দুইটা জায়গায় ক্লাস হচ্ছে। মাঝে মাঝে আমার পেইড ব্যাচের কিছু ক্লাস আমি স্টুডেন্টদের জন্য উন্মুক্ত করে দিই, আজকের ক্লাসটাও সেরকম সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? সো এই ক্লাসটা হচ্ছে ইউটিউব থেকেও আপনারা অনেকে করতে পারছেন, আর যারা ফেসবুকে পেইড ব্যাচে আছেন তারা তো পেইড ব্যাচেই আপনারা ক্লাস করতেছেন। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আশা করি আপনারা সবাই আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হয়ে গেছিল আমার। ওকে, আশা করি এখন প্রবলেমটা সলভ হয়ে গেছে। আচ্ছা, আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে একটু আমাদের কিছুক্ষণের জন্য বিলম্ব ঘটেছিল। আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আপনারা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আবার। আশা করি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আবার।
ওকে, ভেরি গুড। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সব শুনতে পাচ্ছি, কিছু সমস্যা ছিল, এখন ক্লিয়ারলি আবার সবকিছু শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, সব ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এবার আসেন, এবার আমরা আজকে আমাদের আলোচনা চলে যাই। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? আজকে আলোচনা করব আমরা নত্ব ও সত্য বিধান নিয়ে। নত্ব ও সত্য বিধান নিয়ে একটু ভালো করে খেয়াল করেন। নত্ব ও সত্য বিধান, নত্ব ও সত্য বিধান। আমি প্রথমে জাস্ট একটা কথা বলবো, এই কথাটা যদি মনোযোগ দিয়ে আপনি শোনেন তাহলে আলটিমেটলি আপনার 50% কাজ কমে যাবে। জাস্ট এই একটা কথায়, জাস্ট এই একটা কথা আপনার 50% কাজ কমে যাবে। ভালো করে খেয়াল করেন, নত্ব ও সত্য বিধান। ব্যাপারটা হচ্ছে এই যে তয়ব আর তয়ব, এই তয়ব মানে কি জানেন? এই তয়ব মানে হচ্ছে সম্পর্কিত। বলেন তয়ব মানে কি? তয়ব মানে হচ্ছে সম্পর্কিত, ঠিক আছে? এই তয়ব মানে হচ্ছে সম্পর্কিত। আর বিধান মানে হচ্ছে আইন। বলেন বিধান মানে কি? বিধান মানে হচ্ছে আইন। তার মানে মূর্ধন্য সম্পর্কিত, মূর্ধন্য সহ সম্পর্কিত আইন। তার মানে কোথায় মূর্ধন্য বসে বা বসে না, আর কোথায় মূর্ধন্য সহ বসে বা বসে না, এটাকে আমরা বলবো নত্ব ও সত্য বিধান। এটাকে আমরা বলবো নত্ব ও সত্য বিধান। কথা কি বুঝতে পারছেন? আহ স্যার, ব্যঞ্জন ধ্বনির ক্লাসটা কি নিবেন না আজকে? তাহলে ওই চ্যাপ্টার শেষ হয়ে যেত। ব্যঞ্জন ধ্বনির ক্লাসটা আমরা আগামীকালকে নিব। ব্যঞ্জন ধ্বনির ক্লাসটা আমরা আগামীকালকে নিব, ইনশাল্লাহ আগামীকালকে নিব। আচ্ছা, এখন দেখেন নত্ব ও সত্য বিধান, এটার ব্যাপারটা একটু খেয়াল করেন। নত্ব সত্য বিধানে এখানে আমাদের কয়েকটা বিষয় জড়িত। সেটা হচ্ছে মূর্ধন্য সম্পর্কিত আইন বা সম্পর্কিত আইন। জাস্ট একটা কথা মাথায় রাখেন, সেটা হচ্ছে যেখানেই মূর্ধন্য বসবে, যেখানেই মূর্ধন্য বসবে, মূর্ধন্য বসবে সেখানেই মূর্ধন্য স বসবে। সিম্পল হিসাব। তার মানে মূর্ধন্য যেখানে বসবে সেখানেই মূর্ধন্য স বসবে। যেমন দেখেন, আমি একটা রুলস আপনাকে বলি, যেমন টবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে কিন্তু মূর্ধন্য বসে। যেমন দেখেন, আমি যদি বলি ঘন্টা, আমি যদি বলি দেখেন ঘন্টা, খেয়াল করে দেখেন ঘন্টা, দেন হচ্ছে কণ্ঠ, ঠিক আছে, কণ্ঠ, দেন হচ্ছে দেখেন বন্টন, দেন হচ্ছে দেখেন দণ্ড, ঠিক আছে? তাহলে টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে কি বসে? টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে হচ্ছে মূর্ধন্য বসে, ঠিক আছে? এখন দেখেন আমরা কি বলতেছি, যেখানেই মূর্ধন্য বসে সেখানেই মূর্ধন্য স বসে। তার মানে খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসে, আর যেহেতু মূর্ধন্য বসে তার মানে টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে যদি স বসার প্রয়োজন হয় সেটা মূর্ধন্য সই হবে। যেমন যেমন দেখেন, আমি যদি বলি কষ্ট, নষ্ট, দুষ্ট, মিষ্টি, সৃষ্টি, ঠিক আছে? কষ্ট, নষ্ট, দুষ্ট, মিষ্টি, সৃষ্টি, বৃষ্টি, কাষ্ঠ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে খেয়াল করেন, আমরা বলছি টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসে, এবং যেখানে মূর্ধন্য বসে সেখানে মূর্ধন্য স বসে। তাহলে দেখেন আমার কিন্তু নত্যবিধান পড়লেই সত্যবিধান হয়ে যাচ্ছে। আমার সত্যবিধান এক্সট্রা করে পড়া লাগছে না। আমি নত্যবিধান পড়লেই সত্যবিধান ইজিলি আমি পেরে যাচ্ছি। আবার দেখেন, আবার দেখেন, খেয়াল করেন, যদি বলি যেখানে মূর্ধন্য বসে না সেখানে মূর্ধন্য স বসে না। আবার বলছি, কি বলছি? যেখানে মূর্ধন্য বসে না সেখানে মূর্ধন্য স বসে না। যেমন যেমন টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনটাই যদি বিদেশি হয়, টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনটাই যদি বিদেশি হয় তাহলে কিন্তু মূর্ধন্য বসে না, ঠিক আছে? যেমন যেমন দেখেন, আমি যদি বলি প্যান্ট, তাহলে এবার খেয়াল করেন তো, এখন তো ঠিকই দন্ত নয়টা বসছে। আমি যদি বলি স্ট্যান্ড, তাহলে খেয়াল করেন তো, এখন তো ঠিকই দন্ত নয় ড বসছে। আমি যদি বলি কারেন্ট, এখন দেখেন তো, এখন তো ঠিকই দন্ত নয়টা বসছে। তার মানে কারেন্ট, প্যান্ট, স্ট্যান্ড, ঠিক আছে, এই বানানগুলোতে কিন্তু দন্ত নয় ট বসতেছে। কেন? কারণ টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসলেও কারেন্ট, প্যান্ট, স্ট্যান্ড এই ওয়ার্ড গুলো তো ইংরেজি বা বিদেশি, বিদেশি ভাষার শব্দে কখনো টবর্গীয় ধ্বনিতে মূর্ধন্য বসে না। তাহলে খেয়াল করে দেখেন, যেখানেই মূর্ধন্য বসে নাই তার মানে স বসার ক্ষেত্রেও এখানে মূর্ধন্য স বসবে না। যেমন যেমন মনে করেন, আমি যদি বলি, খেয়াল করেন, যেমন আমি যদি বলি স্ট্যান্ড, এই যে বানানটা দেখেন, স্ট্যান্ড দন্ত শয়টা অবশ্যই অলরেডি। আবার দেখেন, আমি যদি বলি কাস্টম, তাহলে দন্ত শয়টা কাস্টম। আমি যদি বলি মাস্টার, তাহলে দন্ত শয়টা মাস্টার। যদি বলি ডাস্টার, রেস্টুরেন্ট, ফটোস্ট্যাট, ঠিক আছে, রেস্টুরেন্ট, ফটোস্ট্যাট। মানে সহজ কথায় যদি বলি, সহজ কথায় যদি বলি, মূর্ধন্য যেখানে বসবে সেখানেই মূর্ধন্য স বসবে, যেখানে মূর্ধন্য বসবে না সেখানে মূর্ধন্য স বসবে না। তার মানে আপনি যদি নত্যবিধানকে হাইলি ফোকাসড করেন, তার মানে আপনি যদি নত্যবিধানকে কেবল হাইলি ফোকাসড করেন, সত্যবিধান আপনার পড়া লাগবে না, অটোমেটিক আপনার হয়ে যাবে। সহজ কথা শেষ। কারণ মূর্ধন্য ইকুয়াল টু মূর্ধন্য স, মূর্ধন্য যেখানে নাই মূর্ধন্য সও নাই। তার মানে নত্যবিধানকে ফোকাস করেন, সত্যবিধান আপনার লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, কিছু জায়গায় সত্যবিধানের দুই একটা নিয়ম আছে, যে নিয়মটা এক্সট্রা পড়তে হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নত্যবিধানের বেসিক রুলস দিয়েই সত্যবিধানকে কভার করা যায়। কথা কি বুঝতে পারছেন? কনসেপ্টটা কি ক্লিয়ার?
আচ্ছা ঠিক আছে, অভ্রভেদী অভ্রভেদী অদ্রি অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট করেছেন, ধন্যবাদ। ঠিক আছে, ওটা দিয়ে দিব, ওই রকমটাই হবে অ্যাকচুয়ালি। আপনাদের ওখানে প্রথম 3টা ক্লাসে দেখবেন পদের ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসটা অ্যাকচুয়ালি পরে নিব, কারণ ওই ক্লাসটা প্রথমে কন্টেন্ট সাজিয়েছিলাম যেভাবে, পরে হচ্ছে অন্যরকম ভাবে একটু ইয়ে করছি, তো ওইটা আমি সাজিয়ে দিয়ে দিব, সমস্যা নেই, রিসেন্টলি পেয়ে যাবেন, কাল পরশুর মধ্যে দিয়ে দিব। আচ্ছা দেখেন তাহলে তাহলে নত্যবিধানের জিনিসটা আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফোকাসটা কাকে করব, আমরা আমরা ফোকাসটা কাকে করব, আমি এটা হচ্ছে বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে। ফোকাসটা আমরা করব কাকে বলেন, আমরা মূর্ধন্যকে ফোকাস করব। মূর্ধন্য যদি ভালো করে ফোকাসড হয়, মূর্ধন্য আমার পড়া লাগবে না, অটোমেটিক আমার এটা হয়ে যাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এইবার আসেন, এখন তাহলে মূর্ধন্যকে ফোকাস করে আমরা যদি পড়বো, আমরা তাহলে এখন শুরু করি নত্যবিধান। আমরা তাহলে এখন শুরু করি নত্যবিধান। এই যে শিখবো, ভালো করে বুঝেন, আমরা এখন নত্যবিধান শিখবো। তাহলে নত্যবিধানের মধ্যে অনেকগুলো নিয়ম আছে, তো একটা একটা করে আমরা এখন বেশ কিছু নিয়ম, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম আমরা একটা একটা করে শেখার চেষ্টা করব। মোট 9টা নিয়ম শিখবো আমরা। কয়টা নিয়ম? মোট 9টা নিয়ম শিখবো আমরা, ঠিক আছে? তাহলে চলেন আমরা শুরু করি। এক নম্বর হচ্ছে লিখেন রি র স, রি র স এর পরে মূর্ধন্য বসে। এই যে জাস্ট খালি সংক্ষেপে লিখে ফেললাম, রি র স এর পরে বসে মূর্ধন্য, রি র স এর পরে বসে মূর্ধন্য। কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, আরিফ তুষার কমেন্ট করেছেন, ভাইয়া বিদেশি শব্দ চেনার কি কোনো উপায় আছে? কারণ একটু আগে যেটা বললেন বিদেশি শব্দের বানানে সবসময় দন্তন্য বসে। অবশ্যই আছে, কিন্তু সেটা আজকের ক্লাসে শিখবো না, ঠিক আছে? আমরা যখন বিদেশি শব্দ শিখবো তখন সেই ক্লাসে আমি এটা শেখাবো। আজকে সকালের ক্লাসে পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো। সকালে রবীন্দ্রনাথের উপর যে ক্লাস নিয়েছিলাম সেই পিডিএফ ইনশাআল্লাহ আমি রাখছি, তো এখন পর্যন্ত আপনাদেরকে দিতে পারি না গ্রুপে, আমি ইনশাআল্লাহ ক্লাস শেষে মানে গ্রুপে আপলোড করে দিব। আচ্ছা তাহলে খেয়াল করেন, রি র স এর পরে সবসময় বসে মূর্ধন্য। যেমন আমরা কিছু উদাহরণ দেখতে চাই একটু, যেমন দেখেন আমি যদি বলি কৃষি, বা আমি যদি বলি খেয়াল করেন, আমি যদি বলি বর্ষণ, খেয়াল করেন বর্ষণ, তাহলে রেফের পরে মূর্ধন্য বসছে। আমি যদি বলি ঋণ, আমি যদি বলি ঋণ, তাহলে রি এর পরে মূর্ধন্য বসছে। আমি যদি বলি রণ, র এর পরে মূর্ধন্য বসছে, ঠিক আছে? যদি বলি স্মরণ, তাহলে এবার খেয়াল করেন স্মরণ, র এর পরে মূর্ধন্য বসছে, ঠিক আছে? যদি বলি কারণ, তাহলে র এর পরে মূর্ধন্য বসছে, ঠিক আছে? রি র স এগুলোর পরে কি বসতেছে? এগুলোর পরে বসে হচ্ছে মূর্ধন্য, ঠিক আছে? তবে এখানে একটা তবে আছে, এখানে একটা কি আছে? এখানে একটা তবে আছে। তবেটা কি খেয়াল করেন, তবে বাংলা ক্রিয়াপদের শেষে, তবে বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা, বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা সর্বদা দন্তন্য বসবে, দন্তন্য বসবে। বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা দন্তন্য বসবে। পূর্বে রি র, অ্যাকচুয়ালি রি থাকে না, অ্যাকচুয়ালি পূর্বে র থাকলেও রই থাকে, পূর্বে র থাকলেও দন্তন্য বসবে, দন্তন্য বসবে। পূর্বে র থাকলেও দন্তন্য বসবে। যেমন চলেন দিয়ে একটা উদাহরণ দেখাই আপনাকে, আমি একটু খেয়াল করেন। আমরা কি বলছি? নরমালি রি র স এর পরে বসে মূর্ধন্য, তবে যদি বাংলা ক্রিয়াপদ থাকে তাহলে ক্রিয়াপদের শেষে সবসময় বসবে দন্তন্য। যেমন কি? যেমন দেখেন আমি যদি বলি ধরেন, করেন, মারেন, ভরেন, তাহলে এই যে দেখেন করেন, ধরেন, মারেন, এই যে দেখেন ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু বাংলা ক্রিয়াপদ। এবং দেখেন র এর পরে বসার কথা ছিল মূর্ধন্য, কিন্তু বসছে কি দন্তন্য। কেন বসছে? বিকজ বাংলা ক্রিয়াপদের শেষে র থাকলেও র এর পরে দন্তন্য বসবে, মূর্ধন্য বসবে না। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে নিয়ম। আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে খেয়াল করেন, বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা দন্তন্য বসবে, পূর্বে র থাকলেও দন্তন্য বসবে। যেমন করেন, ধরেন, মারেন, ছাড়েন, ভরেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কনসেপ্ট ক্লিয়ার? তো এটা ছিল আমাদের হচ্ছে 1 নম্বর নিয়ম, আমাদের ছিল এটা 1 নম্বর নিয়ম। রি র স এর পরে মূর্ধন্য বসবে, যেমন বর্ষণ, ঋণ, রণসন, কারণ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শব্দ রয়েছে। আপনাদের বইয়ের মধ্যে দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, অন্বেষণ বই আপনাদের কাছে যদি থাকে তাহলে মিলিয়ে নেন, প্রচুর ওয়ার্ড দেওয়া আছে। তবে বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা দন্তন্য বসবে, পূর্বে র থাকলেও দন্তন্য বসবে, যেমন ধরেন, করেন, মারেন ইত্যাদি। এবার 2 নম্বর পয়েন্টে চলে যাই আমরা চলে যাব 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত, খেয়াল করে দেখেন, বাংলা ভাষায় ব্যবহৃত, বাংলা ভাষায়, ওকে, বাংলা ভাষায় ব্যবহৃত অতৎসম শব্দের বানানে, অতৎসম শব্দের বানানে, বাংলা ভাষায় ব্যবহৃত অতৎসম শব্দের বানানে সর্বদা, অতৎসম শব্দের বানানে সর্বদা দন্তন্য বসে। বাংলা ভাষায় ব্যবহৃত অতৎসম শব্দের বানানে সর্বদা দন্তন্য বসে, কখনো মূর্ধন্য বসে
না, কোথায়? অতৎসম শব্দের বানানে। যেমন কি ভাই, আসেন, যেমন এই যে দেখেন আমি বললাম রানী বানানটা, আমরা কিন্তু রানী বানানটা দেখেন ছোটবেলা থেকে শিখে আসছি এভাবে। আমরা কিন্তু রানী বানান ছোটবেলা থেকে শিখে আসছি এভাবে। রানী বানান ম্যাক্সিমাম ওয়ার্ড আমরা কিন্তু মানে ছেলেমেয়েরাই আমরা কিন্তু এভাবে শিখে আসছি। বাট বর্তমানে বাংলা একাডেমি বলছে যে রানী এটা একটা তদ্ভব শব্দ। সো তদ্ভব শব্দের বানানে এটা দন্ত ন এবং রস্বীকার হবে, এটা মূর্ধন্য এবং দীর্ঘিকার হবে না। কথা বুঝতে পারছেন? এটা দন্ত ন রস্বীকার হবে, মূর্ধন্য হবে না। এরকম আর কি আছে, যেমন দেখেন কেরানি, কেরানি ওয়ার্ডটা আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখে আসছি। কেরানি ওয়ার্ডটা এভাবে শিখে আসছি, কেরানি। ঠিক আছে, আমি পার্সোনালি শিখছি, আপনি শিখছেন কিনা জানি না, আমি শিখছি কেরানি ওয়ার্ডটা এইভাবে শিখছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেরানি এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। সো এটা বর্তমানে হচ্ছে কে রা নি, দন্ত ন দিয়ে লিখতে হবে। বর্তমানে এটা হচ্ছে দন্ত ন দিয়ে লিখতে হবে, কারণ অতৎসম শব্দ, বিদেশি ভাষার শব্দে সবসময় দন্ত ন বসে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখেন বাংলা ভাষায় ব্যবহৃত এরকম অতৎসম শব্দ যেগুলো আছে, যেমন কৃষাণ, এই বানানটা খেয়াল করে দেখবেন, এই বানানটা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটারের বইতে কৃষাণ বানানটা মূর্ধন্য স্বরের পরে মূর্ধন্য দেওয়া আছে। আপনি বাংলা একাডেমির অভিধান চেক করেন, আমি অভিধানের রেফারেন্স দিচ্ছি, বাংলা একাডেমির অভিধান চেক করেন, কৃষাণ বানানটা এখন আর মূর্ধন্য দিয়ে নাই, কৃষাণ বানানটা বর্তমানে দন্তন্য দিয়ে আছে, অর্থাৎ কৃষাণ বানানটা দন্তন্য দিয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? মূর্ধন্য স্বরের পরে দন্তন্য বসছে কেন? কারণ অতৎসম শব্দ, তদ্ভব শব্দ। ঝর্ণা, এই বানানটা আমরা আগে ছোটবেলায় এভাবে শিখেছি, ঝর্ণা বানানটা আমরা ছোটবেলায় এভাবে শিখেছি। বাট এখন রেফের পরে মূর্ধন্য বসে, ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে ঝর্ণা তদ্ভব ভাষার শব্দ। সেই কারণে বর্তমানে বাংলা বানানের নিয়ম অনুসারে ঝর্ণা বানানটা এরকম। ঠিক আছে, এরকম দেখেন হর্ন, আমরা জানি হর্ন বানানে মূর্ধন্য বসে, ঠিক আছে, কারণ রেফের পর মূর্ধন্য আছে, কিন্তু হর্ন তো ইংরেজি ভাষার শব্দ। সো ডেফিনেটলি হর্ন বানানটা কি হবে? এরকম হবে। ঠিক আছে, এরকম আর কি আছে হর্ন। আমি যদি বলি কর্নেল, কর্নেল তো একদম কমন একটা ভুল, আমরা কর্নেল বানানটা অনেকেই এভাবে লিখি, বাট কর্নেল রেফের পরে মূর্ধন্য আছে, সেই জন্য এটা ইংরেজি ভাষার শব্দ বিধায় কর্নেল বানানটা এরকম হবে। কথা বুঝতে পারছেন? কর্নেল বানানটা দন্তন্য হবে। এরকম আরো অনেক আছে। তো বিদেশি ভাষার শব্দে সবসময় কি বসবে? দন্তন্য। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন, ভাইয়া বিদেশি ভাষার শব্দ আমি চিনবো কিভাবে? এখন এটার জন্য আপনাকে শব্দ ভান্ডার অধ্যায় শিখতে হবে। শব্দ ভান্ডার অধ্যায় কি কি আছে? ওই যে দেশি, তৎসম, আরবি, ফার্সি, হিন্দি, তুর্কি, গুজরাটি, পর্তুগিজ, তারপরে হচ্ছে কি ফরাসি, মেক্সিকান, মায়ানমার, চীনা, জাপানি, এই ধরনের শব্দগুলো মনে রাখার জন্য কিছু ট্রিক্স আছে, কিছু গল্প আছে। গল্প করে করে আমরা এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, যখন আমাদের শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করবো তখন আমরা এটা দেখবো, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? স্যার কি বলছেন? ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত অতৎসম শব্দের বানানে কি বসে? দন্তন্য বসে। এরপর আসেন আমরা চলে যাই 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টটা কি? খুব ভালো করে খেয়াল করবেন। আমরা কিন্তু 9টা নিয়ম দেখাবো নত্যবিধানের, এবং 9টা নিয়মের মধ্যে 8 এবং 9 এই দুইটা হচ্ছে মানে ফ্যাবুলাস দুইটা নিয়ম। এবং 8 এবং 9 এইটা নিয়ম যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে নত্যবিধানের 90% ওয়ার্ড শুধু 8 এবং 9 এই দুইটা নিয়ম দিয়ে কভার করা পসিবল। এখন আপনার কাছে মনে হতে পারে স্যার তাহলে ওই দুইটা নিয়ম আগে দেখান, বা ওই দুইটা নিয়ম হচ্ছে আমরা খালি ওই দুইটা নিয়ম পড়লেই তো হয়, বাকিগুলো পড়ার কি দরকার? কিন্তু না, এখানে একটা কথা আছে। কথা হচ্ছে আপনি যদি সরে সরে না জানেন তাহলে আপনি কি শব্দ তৈরি করতে পারবেন? পারবেন না। সো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে বেসিকটা যদি আপনার না থাকে তাহলে আপনি 8 এবং 9 নম্বর রুলস বুঝবেন না। কথা বুঝতে পারছেন? এই কারণে 8 এবং 9 নম্বর রুলস পর্যন্ত যাওয়ার আগে বাকি রুলস গুলো আপনাকে একটু আমার শান দিয়ে নিতে হবে সামনের দিকে যাওয়ার জন্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। ওকে ফাইন। তাহলে কি 1 নম্বর নিয়মের চেয়ে এই নিয়মটার গ্রহণযোগ্যতা বেশি পাবে? ভাই এখানে আসলে 1 নম্বর নিয়ম বা 2 নম্বর নিয়মের গ্রহণযোগ্যতা বেশি এরকম না। সব নিয়মের গ্রহণযোগ্যতাই সব জায়গায় বেশি। এটা ডিপেন্ড করে যে আপনি শব্দটা কিনছেন বা কিভাবে লিখতেছেন তার উপরে। আপনি মাত্র 2টা দেখলেন, আরো নিয়ম দেখেন, তখন দেখবেন যে আরো অনেক নতুন নতুন শব্দ বা নতুন নতুন আসছে। আপনি আপনি সবগুলো দেখেন, আরো দেখবেন আপনার কাছে নতুন মনে হচ্ছে। আচ্ছা দেখেন, 3 নম্বর হচ্ছে লেখেন অবর্গীয় ধ্বনি সবসময় মূর্ধন্য বসে, অবর্গীয় ধ্বনি যুক্ত সর্বদা মূর্ধন্য বসে। আজকে একটা প্রশ্ন, যেমন আমি কিছু দেখাই, যেমন আমি যদি বলি দেখেন কান, এই যে দেখেন মূর্ধন্য ড, যদি বলি ভণ্ড, এই যে দেখেন মূর্ধন্য ড, যদি বলি লুণ্ঠন, যদি বলি লুণ্ঠন, ওকে দিস ওয়ান ইজ ভেরি স্পেশাল, লুণ্ঠন, মাইন্ডেড, দিস ইজ লুণ্ঠন, এবং এই লুণ্ঠন বানানটা কিন্তু মূর্ধন্য দিয়ে। মাইন্ডেড, দিস ইজ লুণ্ঠন, এবং লুণ্ঠন বানানটা হচ্ছে মূর্ধন্য দিয়ে। এবার আসেন
আচ্ছা এবার আসেন, এরপরে কি আছে? আচ্ছা বাকিগুলো পরে বলবো। কাণ্ড, ভণ্ড, লুণ্ঠন। আমি যদি বলি দণ্ড, হ্যাঁ আমি যদি বলি দণ্ড, তাহলে দণ্ড মূর্ধন্য। যদি বলি যদি বলি কণ্ঠ, তাহলে কণ্ঠ মূর্ধন্য। যদি বলি কণ্টক, যদি বলি কণ্টক, তাহলে মূর্ধন্য। যদি বলি কণ্টক, কণ্ঠ, ঠিক আছে, তারপর হচ্ছে দণ্ড, তারপর হচ্ছে এগুলো সব হচ্ছে মূর্ধন্য বসতেছে। এখন দেখেন একটু চিন্তা করেন তো, টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে ভাই কেন মূর্ধন্য বসে? একটু চিন্তা করেন, কেন টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসে? এই লজিকটা যদি আপনি বোঝেন, তাহলে আলটিমেটলি আপনাকে নত্যবিধানের রুলস মুখস্থ করতে হবে না। আপনি বুঝলেই আপনি অটোমেটিক জিনিসটা সামনের দিকে আগাতে পারবেন, যে কেন টবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসে। তার মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কই না তো, আমার এখানে তো প্রবলেম হচ্ছে না। আচ্ছা আচ্ছা, হতে পারে, এটাও হতে পারে। আমি এখান থেকে তো চেক করতেছি। আচ্ছা, তাহলে খেয়াল করেন, নেক্সট টাইম হইলে আমাকে জানেন। তাহলে দেখ আমরা বলতেছি কি, কাণ্ড, ভণ্ড, কণ্ঠ, লুণ্ঠন, তারপর হচ্ছে দণ্ড, কণ্টক, ভণ্ড ইত্যাদি টবর্গীয় যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য। এখন দেখেন আমরা যদি বলি যে টবর্গীয় যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসে, এটা তো বুঝলাম। এখন চিন্তা করেন যে কেন টবর্গীয় যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসে। দেখেন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে খেয়াল করে দেখেন মূর্ধন্য আছে কোথায় বলেন? মূর্ধন্য আছেই টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে, মানে টবর্গীয় ধ্বনির শেষে। এই কারণে টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে সবসময় কি বসে? মূর্ধন্য। তাহলে এই জিনিসটা আমি যখন বুঝলাম যে টবর্গীয় ধ্বনির লাস্টে মূর্ধন্য আছে, এই কারণে মূর্ধন্য সবসময় টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে বসে, তার মানে আমার কিন্তু এখন এটার মুখস্থ করা লাগবে না, এটা বুঝলেই হয় যে ত, থ, দ, ধ, দন্তন্য, দন্তন্য আছে টবর্গীয় ধ্বনির শেষে, তার মানে টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে সবসময় কি বসবে? দন্তন্য বসবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? তো যে আমরা পড়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, টবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে সবসময় কি বসে? মূর্ধন্য বসে। এবং সেটা কেন, সেটা রুলসটা আমি আপনাকে দেখালাম। তবে এখানে একটা কথা আছে, কি তবেটা? কি তবেটা হচ্ছে ওই যে অতৎসম দেশি বিদেশি, মানে অতৎসম শব্দের, অতৎসম শব্দের, অতৎসম শব্দের টবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে, অতৎসম শব্দের টবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে, টবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে, অতৎসম শব্দের টবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে, যুক্ত ব্যঞ্জনে, অতৎসম শব্দের টবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে সর্বদা সর্বদা দন্তন্য বসে, সর্বদা দন্তন্য বসে অতৎসম শব্দের টবর্গীয় যুক্ত ব্যঞ্জনে। যেমন যেমন দেখেন যদি বলি কারেন্ট, এই যে দেখেন কারেন্ট, ওকে তাহলে দন্তন্য এটা। যদি বলি রেস্টুরেন্ট, তাহলে এবার রেস্টুরেন্ট, ওকে খেয়াল করেন রেস্টুরেন্ট, তাহলে দন্তন্য এটা, দন্তন্য এটা। যদি বলি প্যান্ট, তাহলে দন্তন্য এটা, ঠিক আছে। কারেন্ট, রেস্টুরেন্ট, প্যান্ট এন্ড লণ্ঠন। দিস ওয়ান ইজ স্পেশাল, আগেই বলছিলাম। দেখেন দিস ওয়ান ইজ স্পেশাল, এবং স্পেশালটা কি সেটা সেটা একটু খেয়াল করেন, স্পেশালিটিটা কি। দিস ইজ লুণ্ঠন এন্ড দিস ইজ লণ্ঠন। মাথা রাখবেন লুণ্ঠন বানালে মূর্ধন্য বসে। লুণ্ঠন মানে হচ্ছে লুট করা, বলেন লুণ্ঠন মানে কি? লুট করা। এটা সংস্কৃত শব্দ, শব্দ বলেন, এটা হচ্ছে তৎসম শব্দ। কি শব্দ? এটা তৎসম শব্দ। আর লণ্ঠন, এটার মানে হচ্ছে আলোকবর্তিকা, মশাল যেটাকে আমরা বলি লণ্ঠন। এবং এটা আসছে ইংরেজি থেকে। এটা কোথা থেকে আসছে? এটা আসছে ইংরেজি থেকে, এবং এই শব্দটা আসছে ইংরেজি ল্যান্টার্ন থেকে। কোথা থেকে আসছে? ইংরেজি ল্যান্টার্ন। বুঝতে পারছেন? ল্যান্টার্ন থেকে আসছে কি? ইংরেজি ল্যান্টার্ন থেকে আসছে হচ্ছে লণ্ঠন। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো লণ্ঠন বানানে দন্তন্য, বাট লুণ্ঠন বানানে মূর্ধন্য। যদিও আমাদের দেশের নবম দশম শ্রেণীর 2020 সাল পর্যন্ত প্রচলিত যে বাংলা ব্যাকরণ বইটা ছিল, সেই ব্যাকরণ বইতে লণ্ঠন বানান মূর্ধন্যতে দেওয়া ছিল। অর্থাৎ সেখানে হচ্ছে কি করছিল জানেন? সেখানে এই যে রস্যকারটা না, এটা দেয় নাই। এবং এই রস্যকার না দেওয়ার কারণে কি হয়েছে জানেন? রস্যকার না দেওয়ার কারণে বানানটা হয়ে গেছে লণ্ঠন। কিন্তু অ্যাকচুয়ালি লণ্ঠন মানে তো মূর্ধন্য না, লণ্ঠন মানে তো দন্তন্য। বাংলা একাডেমির অভিধান চেক করে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এটা লুণ্ঠন হবে, যেটাতে মূর্ধন্য হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? অ্যাকচুয়ালি ওই বানানটা টাইপিং মিস্টেক ছিল আমাদের বইতে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ওয়েট, একটু লাইনে থাকেন তো, একটু দাঁড়ান তো। জাস্ট 10 সেকেন্ডের জন্য একটু নেট হবে একটু।
আচ্ছা 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা খেয়াল করেন। 3 নাম্বারটা আমরা কি বলছি? এখন দেখেন 3 নাম্বারটা আমি আবার রিপিট করে দিচ্ছি। 3 নাম্বার আমরা কি বলেছি? 3 নাম্বারে বলেছি ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে সর্বদা মূর্ধন্য বসে। যেমন দেখেন কাণ্ড, ভণ্ড, লুণ্ঠন, দণ্ড, কণ্ঠ, কণ্টক ইত্যাদি। ঠিক আছে, এখন তারপরে বলেছি কেন মূর্ধন্য বসে, সেটা লজিকটা কি? ট ঠ ড ঢ মূর্ধন্য। মূর্ধন্য আছেই ট বর্গীয় ধ্বনির শেষে বা ট বর্গীয় ধ্বনির মানে বর্গীয় ধ্বনির মধ্যে। এই কারণে ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে সবসময় মূর্ধন্য বসে। ঠিক আছে, তবে এখানে মাথা রাখতে হবে অতৎসম শব্দের ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে সবসময় দন্তন্য বসে। যেমন কারেন্ট ইংরেজি শব্দ দন্তনয় ট, রেস্টুরেন্ট ইংরেজি শব্দ দন্তনয় ট, প্যান্ট ইংরেজি শব্দ দন্তনয় ট, লণ্ঠন ইংরেজি শব্দ দন্তনয় ট, লণ্ঠন। লণ্ঠন কি শব্দ বলেন? ইংরেজি শব্দ, সো দন্তনয় ট। লণ্ঠন ইংরেজি শব্দ দন্তনয় ট। এখন যেটা বলতেছিলাম যে লুণ্ঠন বানানটা, লুণ্ঠন বানানটা হচ্ছে লুট করা, এটা তৎসম শব্দ। আর লণ্ঠন বানানটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা বানানো হচ্ছে দন্তন্য। আমাদের ক্লাস 9-10 এর পুরাতন বাংলা ব্যাকরণ বইতে এটা বানানটা ভুল দেওয়া ছিল। এই বানানটা লণ্ঠন দেওয়া ছিল, কিন্তু বানানটা দেওয়া ছিল মূর্ধন্য দিয়ে। কিন্তু লণ্ঠন মানে মূর্ধন্য হয় না, লণ্ঠন মানে হয় দন্তন্য, লুণ্ঠন মানে হয় মূর্ধন্য। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ক্লাসে আছি, আমি ক্লাসে আছি, ঘন্টা দুয়েক পরে ফোন দিব। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে 3 নাম্বার রুলসটা আমাদের ক্লিয়ার। আশা করি 3 নাম্বার রুলসটা আমাদের ক্লিয়ার। স্যার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা 4 নাম্বার পয়েন্টে যাব। 4 নাম্বার পয়েন্টটা কি? আসেন, 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। ওকে, 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যেটা আমরা এতক্ষণ দেখেছি, সেটা হচ্ছে ট বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জন। এবার আসেন 4 নাম্বার, সেটা হচ্ছে ত। লিখেন ত বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে সবসময় কি বসবে? দন্তন্য। যেমন যেমন দেখেন, যেমন মনে করেন দন্ত, ঘুমন্ত, ঘুমন্ত, পড়ন্ত, পড়ন্ত, উঠন্ত, উঠন্ত, নামন্ত, নামন্ত, গ্রন্থ, গ্রন্থ, সন্ধান, সন্ধান, সন্দেশ, সন্ধান, সন্দেশ। তাহলে এবার খেয়াল করেন, তবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে সবসময় বসবে কি? দন্তনা বসবে। যেমন দন্ত, ঘুমন্ত, পড়ন্ত, উঠন্ত, নামন্ত, ঝুলন্ত, গ্রন্থ, সন্ধান, সন্দেশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কনসেপ্ট ক্লিয়ার? বুঝলাম না, আপনারা অনেকে কমেন্ট করছেন খালি বারবার নেট প্রবলেম, নেট প্রবলেম। না, আমার এখানে তো নেট প্রবলেম আমি পাচ্ছি না। এখন কি নেটের প্রবলেম হচ্ছে? একটু জানান তো আমাকে। এখন কি নেটের প্রবলেম হচ্ছে? নেটের প্রবলেম হলে এখন কি নেটের প্রবলেম হচ্ছে? না স্যার, অল ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। না স্যার, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, এখন ঠিক থাকলে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ভেরি গুড। এখন হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা, ওকে ফাইন, এখন আশা করি ক্লিয়ার আছে। আশা করি এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে সবসময় কি বসবে? তবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে সবসময় দন্তন্য বসবে। ঠিক আছে, তবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে সবসময় দন্তন্য বসবে। ঠিক আছে, আচ্ছা। আহ আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে, এ পর্যন্ত আশা করি ক্লিয়ার এবং এটার কোনো ব্যতিক্রম নাই। 5 নাম্বার হচ্ছে ত, থ, দ, ধ এর পরে বসবে দন্তন্য। ত, থ, দ, ধ এর পরে কি বসবে? দন্তন্য। ত, থ, দ, ধ এর পরে বসবে দন্তন্য। যেমন যেমন আমি যদি বলি, দেখেন, আমি যদি বলি যেমন আমি যদি বলি দান। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন স্যার এইটা আর এই রুলসে এক হয়ে গেল। না, এক না, এই রুলসে বলছি ত, থ, দ, ধ মানে এটার পরে এই রুলসে, আর এটাতে বলছি তবর্গীয় যুক্ত ব্যঞ্জনে। এটাতে বলছি যুক্ত ব্যঞ্জনে, আর এটাতে হচ্ছে তথ দধের পরে। যেমন দেখেন, আমি যদি বলি দান, ধান, ঐকতান, ঠিক আছে, ঐকতান, কথোপকথন, কথোপকথন। তাহলে এবার দেখেন, এই যে দান, ধান, ঐকতান, কথোপকথন, তাহলে এই যে দয়ের পরে বসছে, ধয়ের পরে বসছে, তয়ের পরে বসছে, থয়ের পরে বসছে। তার মানে তথ দধ এর পরে সবসময় কি বসবে? দন্তন্য বসবে। তথ দধ এর পরে কি বসবে? দন্তন্য বসবে। কনসেপ্ট ক্লিয়ার?
তথ দধ এর পরে কি বসবে? দন্তন্য বসবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আগের গুলো আরেকবার বলেন স্যার, 3 নাম্বার। আচ্ছা, যে বলছেন আরেকবার গুলো আরেকবার বলেন, আপনি একটু ক্লাসের মধ্যে কন্টিনিউ করেন। ক্লাসের পরে আমরা দরকার হলে 3 নাম্বার কেন, যদি বলেন 1 নাম্বার থেকে আরেকবার বুঝান তাহলে তাও বুঝাই দিব, কোনো সমস্যা নাই। এখন যেখান থেকে আছে এইটা কন্টিনিউ করেন। আচ্ছা দেখেন, তাহলে তথ দধ এর পরে সবসময় দন্তন্য বসবে। দান ধান ঐকতান কথোপকথন এই পর্যন্ত। এবার আসেন আমরা চলে যাই 6 নাম্বার পয়েন্টে। 6 নাম্বার পয়েন্টটা কি? 6 নাম্বার পয়েন্ট হচ্ছে মনে রাখতে হবে, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে মনে রাখতে হবে তদ্ভব শব্দে। কোন শব্দে ভাই? তদ্ভব শব্দে। তদ্ভব শব্দে সর্বদা, তদ্ভব শব্দে সর্বদা দন্তন্য বসে। তদ্ভব শব্দে সর্বদা কি বসে? দন্তন্য বসে। তদ্ভব শব্দে সর্বদা দন্তন্য বসে। যেমন কি? যেমন দেখেন, তদ্ভব শব্দে সর্বদা দন্তন্য বসে। যেমন আমি যদি বলি দেখেন এই যে কর্ণ, কর্ণ শব্দটা কি শব্দ বলেন তো? তৎসম শব্দ। কর্ণ, কর্ণ হচ্ছে তৎসম শব্দ। তো কর্ণ থেকে এটা হয়ে গেছে কান। কান কি শব্দ? কান হচ্ছে তদ্ভব শব্দ। কান কি শব্দ? তদ্ভব শব্দ। এরকম আমি যদি বলি দেখেন পর্ণ। পর্ণ মানে কি? পর্ণ মানে হচ্ছে মানে পান পাতা যেটা, তো এটা হচ্ছে তৎসম শব্দ। কিন্তু এটা বাংলায় হয়ে গেছে পান পাতা। বাংলায় হয়ে গেছে কি? পান। এবং পান বানানটা কি? দন্তন্য বসবে। তারপর দেখেন এরকম আমি যদি বলি স্বর্ণ, তাহলে স্বর্ণ বানানটা দেখেন, সাউন্ড অফ করো না। স্বর্ণ, স্বর্ণ বানানটা দেখেন, স্বর্ণ হচ্ছে তৎসম এবং এখানে হচ্ছে আমি যখন বলবো সোনা তখন হয়ে যাবে এটা তদ্ভব। যখন বলবো সোনা তখন হয়ে যাবে এটা তদ্ভব। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে স্যার ত্রাণ বানানটা কি হবে? ভাই ত্রাণ বানানটা হচ্ছে এই যে এরকম হবে, তারপরে মূর্ধন্য। কেন? কারণ এখানে তো ত এর পরে আছে র, এন্ড র এর পরে কি বসে? মূর্ধন্য বসে। কথা বুঝতে পারছেন? এই কারণে ত্রাণ বানানে মূর্ধন্য হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন। আশা করি বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তদ্ভব শব্দের বানানে কি বসবে? দন্তন্য বসবে। এবার আসেন 7 নম্বর নিয়ম। 7 নম্বর নিয়ম কি খেয়াল করেন। 7 নম্বর নিয়ম হচ্ছে মনে রাখতে হবে দুটি দন্তন্য পাশাপাশি বসতে পারে। মনে রাখতে হবে দুটি দন্তন্য পাশাপাশি বসতে পারে। দুটি দন্তন্য পাশাপাশি বসতে পারে। দুটি দন্তন্য পাশাপাশি বসতে পারে পারে কিন্তু দুটি দন্তন্য পাশাপাশি বসতে পারে, কিন্তু দুটি মূর্ধন্য কখনোই পাশাপাশি বসতে পারে না। দুটি মূর্ধন্য কখনোই পাশাপাশি বসতে পারে না। পাশাপাশি বসতে পারে না। দুটি দন্তন্য পাশাপাশি বসতে পারে, কিন্তু দুটি মূর্ধন্য কখনোই পাশাপাশি বসতে পারে না। ঠিক আছে? তাহলে ব্যাপারটা খেয়াল করেন। দুইটা দন্তন্য পাশাপাশি বসতে পারে, কিন্তু দুইটা মূর্ধন্য কখনোই পাশাপাশি বসতে পারে না। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, সেটা কি? ভাইয়া যদি দুইটা মূর্ধন্য পাশাপাশি বসতে না পারে, এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে, ভাইয়া দুইটা মূর্ধন্য যদি পাশাপাশি বসতে না পারে, তাহলে একটা মূর্ধন্য যদি আগে বসে কোনো কারণে নিয়ম দিয়ে, তাহলে সেই মূর্ধন্যের পরে আরেকটা মূর্ধন্য আরেকটা ন আসার প্রয়োজন হয়, তখন কি হবে? এক্ষেত্রে মনে রাখতে হবে মূর্ধন্য এর পরে প্রয়োজন অনুসারে দন্তন্য বসে। ওকে, যেমন কি চলেন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন আমি যদি বলি, খেয়াল করেন, আমি যদি বলি দুইটা দন্তন্য পাশাপাশি বসে, এরকম আগে উদাহরণ দেখি। যেমন মনে করেন আনন, এই যে দেখেন আনন, দুইটা দন্তন্য পাশাপাশি বসছে। আমি যদি বলি কানন, ঠিক আছে, কানন মানে বাগান। ওকে, আনন মানে মাথা। যেমন রাবণকে বলা হয় দশানন। কানন মানে কি? বাগান। আমি যদি বলি হনন মানে কি? হত্যা করা। যদি বলি খনন মানে কি? খোদাই করা। তাহলে দেখেন আনন, কানন, হনন, খনন। আমি যদি বলি মননশীল, ঠিক আছে, মননশীল, তাহলে এটা কি? সবগুলাতে দুইটা দন্তন্য পাশাপাশি বসছে, কিন্তু দুইটা মূর্ধন্য কখনো পাশাপাশি বসতে পারবে না। যেমন দেখেন আমি যদি বলি গণনা, প্রথমে মূর্ধন্য আর পরেরটা দন্তন্য। যদি বলি বর্ণনা, প্রথমে মূর্ধন্য পরেরটা দন্তন্য। যদি বলি গণনা, বর্ণনা। যদি বলি দেখেন অক্ষুণ্ণ, বানানটা খেয়াল করেন, প্রথমে অ, তারপরে ক্ষীয়, এবং ক্ষীয়র পরে কিন্তু বসছে মূর্ধন্য, কিন্তু মূর্ধন্যের পরে বসছে দন্তন্য। ভালো করে খেয়াল করেন, প্রথমটা মূর্ধন্য, পরেরটা দন্তন্য। আমি কিন্তু উপরে মাত্রা দেই নাই। উপরে যদি মাত্রা দিই দুইটাই দন্তন্য হয়ে যাবে। আর ভালো করে খেয়াল করুন, উপরে মাত্রা দিই নাই, দুইটা দন্তন্য হয়ে যাবে। আর যদি নিচেও এখানে কিন্তু টান দিই নেই, নিচে যদি টান দিই তাহলে দুইটা মূর্ধন্য হয়ে যাবে।
বুঝতে পারছেন জিনিসটা? খুব সেন্সিটিভলি লিখতে হবে জিনিসটা। অক্ষুণ্ণ, আমি যদি অক্ষুণ্ণ, মনক্ষুণ্ণ, ঠিক আছে, আমি যদি বলি অক্ষুণ্ণ, মনক্ষুণ্ণ, এই বানানগুলোতে কি বসবে? বানানগুলোতে হচ্ছে ইয়া বসবে, এটা কি বলে? প্রথমে মূর্ধন্য পরে দন্তন্য। গণনা, বর্ণনা, পানিনি, যদি বলি অনুরণন, যদি বলি অনুরণন, তাহলে খেয়াল করেন এই যে র, তারপরে মূর্ধন্য, পরেরটা দন্তন্য, ঠিক আছে? তাহলে গণনা, বর্ণনা, পানিনি, অনুরণন, অক্ষুণ্ণ, এই বানানগুলোতে কি বসতেছে? প্রথমে মূর্ধন্য পরে দন্তন্য। কনসেপ্ট ক্লিয়ার? প্রথমে মূর্ধন্য পরে দন্তন্য। তাহলে এবার খেয়াল করেন, তাহলে দুটি দন্তন্য পাশাপাশি বসতে পারে, কিন্তু দুটি মূর্ধন্য কখনোই পাশাপাশি বসতে পারে না। মূর্ধন্যের পরে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এটা দন্তন্য বসবে, মূর্ধন্য বসবে না। আশা করি ক্লিয়ার। এইবার আসেন 8 নম্বর নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর নিয়ম সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি বলি সমাসবদ্ধ পদে, খুব ভালো করে খেয়াল করতে হবে, সমাসবদ্ধ পদে, সমাসবদ্ধ পদে সর্বদা, সমাসবদ্ধ পদে সর্বদা বসে, সর্বদা দন্তন্য বসে। সমাসবদ্ধ পদে সর্বদা দন্তন্য বসে, সমাসবদ্ধ পদে সর্বদা দন্তন্য বসে। যেমন যেমন আমি যদি বলি ত্রিনয়ন, একটু খেয়াল করতে হবে, দেখেন ত্রিনয়ন, তাহলে ত্রিনয়ন, দুর্নিবার, ত্রিনয়ন, দুর্নিবার, ঠিক আছে, দুর্নিবার, ত্রিনয়ন। দেন হচ্ছে সর্বনাম, সর্বনাম, ঠিক আছে। দেন হচ্ছে ত্রিনয়ন, দুর্নিবার, সর্বনাম। তারপর হচ্ছে সমাসবদ্ধ পদে সর্বদা দন্তন্য বসে, ঠিক আছে। অগ্রনায়ক, খেয়াল করেন, অগ্রনায়ক, অগ্রনায়ক, মানে ব্যাপারটা বুঝছেন? এখানে দেখেন রফলা আছে, রফলার পরে কিন্তু মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু মূর্ধন্য না হয়ে কি হয়েছে? দন্তন্য হয়েছে। কেন? কারণ সমাসবদ্ধ পদ। তো সমাসবদ্ধ পদে সবসময় কি বসবে? দন্তন্য বসবে। সমাসবদ্ধ পদে সবসময় কি বসবে বলেন? দন্তন্য বসবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে খেয়াল করেন, সমাসবদ্ধ পদে সর্বদা দন্তন্য বসবে, যেমন ত্রিনয়ন, দুর্নিবার, সর্বনাম, অগ্রনায়ক ইত্যাদি। এইবার খেয়াল করেন, এটা যদি আমরা বুঝে থাকি, কিছু উদাহরণ এটা আমরা দেখলাম। আচ্ছা, এটা আমাকে বলেন, এই যে সমাসবদ্ধ পদে সর্বদা দন্তন্য বসবে, এই কথাটা, এই উদাহরণগুলো দেখে কি 100% লজিক্যাল মনে হচ্ছে না ইলজিক্যাল? এই উদাহরণগুলো দেখে কি মনে হচ্ছে বলেন? এই উদাহরণগুলো দেখে কি মনে হচ্ছে বলেন? এই উদাহরণগুলো দেখে কি মনে হচ্ছে একটু জানান আমাকে। এই উদাহরণগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? সমাসবদ্ধ পদে সর্বদা দন্তন্য বসে, এই উদাহরণগুলো দেখে কি মনে হচ্ছে? উদাহরণগুলো কি মানে একদম লজিক্যাল না জিনিসটা? লজিক্যাল না? একদম রিলেটেড না? তাহলে যদি রিলেটেবল হয়, ভালো করে খেয়াল করেন, যদি লজিক্যাল হয়, তাহলে আমি আপনাকে এরকম অসংখ্য সমাসবদ্ধ শব্দ দেখাইতে পারবো যেটাতে মূর্ধন্য বসছে, দন্তন্য বসে নাই। যেমন দেখেন, আমি যদি বলি ত্রিনয়ন তো বলছে, কিন্তু যদি বলি ত্রিহায়ন, খেয়াল করেন, ত্রিহায়ন, ত্রিহায়ন বানানে কিন্তু ঠিকই মূর্ধন্য বসে, ত্রিহায়ন। আমি যদি বলি খেয়াল করেন, অগ্রনায়ক বানানো দন্তন্য, কিন্তু অগ্রহায়ন বলেন এটাতেই মূর্ধন্য, অগ্রহায়ন বলেন এটাতে মূর্ধন্য। এখন আপনার কাছে মনে হতে পারে, ভাই তার মানে ব্যাপারটা কি এরকম যে হায়ন থাকলে এটা মূর্ধন্য? উত্তর হচ্ছে না, হায়ন না, হায়ন ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে এই যে দেখেন পূর্বান্ন বানানটা, এই যে পূর্বান্ন বানানটা, পূর্বান্ন মানে কি? অন্যের পূর্বভাগ, ষষ্ঠী তৎপুরুষ সমাস পড়েন নাই? অপরাহ্ন মানে কি? অন্যের অপর ভাগ, ষষ্ঠী তৎপুরুষ সমাস পড়েন নাই? এবং এটা কি? এটা হচ্ছে মূর্ধন্য। পূর্বাহ্ন, অপরাহ্ন, এই বানানগুলো তো এরকম, পূর্বাহ্ন, অপরাহ্ন বানানগুলো তো এরকম, তার মানে কি এগুলো তো মূর্ধন্য বসতেছে। বা দেখেন, আমি যদি বলি রথারোহণ, খেয়াল করেন, আমি যদি বলি র থা রোহণ, তাহলে মূর্ধন্য বসতেছে। তাহলে কোশ্চেন হচ্ছে, এগুলাও তো সমাসবদ্ধ শব্দ, রথে আরোহণ, রথারোহণ, অন্যের পূর্বভাগ পূর্বাহ্ন, অন্যের অপর ভাগ অপরাহ্ন, অগ্রে হায়ন, অগ্রহায়ন, ত্রিহায়নের সমাহার, ত্রিহায়ন, হায়ন মানে বৎসর। তাহলে এগুলাতে যদি মূর্ধন্য বসে, তাহলে এগুলা কেমনে সমাসবদ্ধ পদ হয়? মানে এগুলো যদি সমাসবদ্ধ পদ হয়, তাহলে এগুলাতে কেমনে মূর্ধন্য বসে? এগুলাতে তো দন্তন্য বসার কথা ছিল। আমার কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, একজন প্রশ্ন করছে, স্যার সমাসবদ্ধ পদ কেমনে চিনবো? কোশ্চেন লজিক্যাল, বাট উত্তরটা এখন দেওয়া যাবে না। কোশ্চেন লজিক্যাল, বাট উত্তরটা এখন দেওয়া যাবে না, কারণ এই সমাসবদ্ধ পদ চিনতে হলে তো আপনারা সমাস পড়তে হবে। আসলে ব্যাপারটা কি জানেন, বাংলা ব্যাকরণের একটা সাথে টপিকের সাথে না আরেকটা টপিক রিলেটেড, বুঝতে পারছেন? এই যে মনে করেন আপনাকে এখন সমাস মানে নতশত্রুদান পড়ে দিকে এই পয়েন্টে আসছি, এখন আপনি প্রশ্ন করছেন সমাস কেমনে চিনবেন? স্বাভাবিক। এখন আমি যদি আপনাকে সমাস পড়ে দিয়ে যাই, সমাস পড়তে গেলে আমাকে কিছু কিছু জায়গায় পড়াতে হবে যে এটা যদি বিশেষ্য প্লাস বিশেষণ হয় তাহলে এটা এই পদ, বিশেষণ প্লাস বিশেষণ হলে এটা এই সমাস। তখন আপনি কোশ্চেন করবেন, স্যার কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, এটা কেমনে চিনবো? তাহলে যেতে হবে আবার পদ প্রকরণে। তার মানে দেখেন ব্যাপারটা কিন্তু একটার সাথে আরেকটা কি বলেন রিলেটেড।
কথা বুঝতে পারছেন? তো এই কারণে আপনাকে কিছু জায়গায় পুরো মানে ক্লাসের মধ্যে কিছু জায়গায় আপনাকে একটু জিনিসটা মাথায় রাখতে হবে, একটু হালকা মাথায় রাখতে হবে। পুরো ক্লাস শেষে যখন আপনার সব টপিক শেষ হয়ে যাবে, নত্য সত্য বিধান, সমাস, ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, বাংলা বানান, সন্ধি, সব টপিক যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন একটার সাথে একটা রিলেট করতে পারতেছেন এবং জিনিসগুলো তখন ইজিলি আপনার মাথায় চলে আসছে। বুঝতে পারছেন? একজন প্রশ্ন করছে, স্যার দন্তন্য যদি শেষে থাকে তাহলে মূর্ধন্য, দন্তন্য যদি শেষে থাকে তাহলে মূর্ধন্য হবে, এভাবে পড়লে কি হবে? উত্তর হচ্ছে না। দন্তন্য যদি, ত্রিহায়ন শব্দের অর্থটা কি বললেন? হায়ন শব্দের অর্থ হচ্ছে বছর। হায়ন মানে বছর, হায়ন বানানটা হচ্ছে দন্তন্য দিয়ে এরকম। হায়ন মানে হচ্ছে বছর, ত্রিহায়ন মানে 3 বছর, ত্রিহায়ন মানে 3 হায়নের সমাহার। বুঝতে পারছেন? আচ্ছা, হায়ন বানানে দন্তন্য কিন্তু ত্রিহায়ন বানানে মূর্ধন্য বসে। ঠিক আছে? আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, ভাইয়া আমরা যদি এভাবে শিখি যে দন্তন্য যদি শেষে থাকে, যেমন এই যে এখানেও শেষে, এখানেও শেষে, এখানেও শেষে, এখানেও শেষে, এখানেও শেষে, তো শেষে থাকলে এটা হচ্ছে মূর্ধন্য বসবে, আর মাঝখানে থাকলে দন্তন্য বসবে, এটা কি ধরা যায় কিনা? উত্তর হচ্ছে না, এটা ধরা যায় না। ঠিক আছে? কারণ এমনও কিছু বানান আছে যে বানানগুলোতে দন্তন্য মাঝখানে বসছে কিন্তু সেটা মূর্ধন্য হইছে, দন্তন্য মানে শেষে বসে নাই কিন্তু তারপরেও মূর্ধন্য হইছে, এমন কিছু বানানো আছে। কথা বুঝতে পারছেন? কি লিখছেন এটা? লিখছেন এটা, ওয়েট। আচ্ছা ওকে ফাইন, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা ওকে ফাইন। যেমন দেখেন, যেমন আমি আপনাকে একটু উদাহরণ দেখাই। এই যে দেখেন মাত্র বললাম পলান্ন, মানে বলি নাই পলান্ন, বানানটা খেয়াল করেন। পলান্ন মানে কি? পল মিশ্রিত অন্ন। তাহলে এটা কি সমাসবদ্ধ পদ না? পল মিশ্রিত অন্ন সমাসবদ্ধ পদ না? তাহলে এখানে সমাসবদ্ধ পদ শেষে বসছে, এটা কেন দন্তন্য হইলো দুইটাই? তাইলে বলেন এটা কেন দন্তন্য হইলো? তাইলে এটা তো তাহলে লাস্টে দন্তন্য আছে, এটা মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এটা তো মূর্ধন্য হইলো না। তো তার মানে আপনি যে রুলসটা বলছেন যে সমাসবদ্ধ পদে যদি ন মাঝখানে থাকে তাহলে দন্তন্য, আর ন শেষে থাকলে এটা মূর্ধন্য, তাহলে এটা কিন্তু এই রুলস কিন্তু এখানে কাজ করবে না। কথা বুঝতে পারছেন? তো এখানে আসলে বেসিকটা আমাকে ক্লিয়ার করতে হবে। আমার বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমি সব জিনিস এমনিতেই বুঝে যাব। আমার বেসিকটা কোন জায়গায় দুর্বল আছে সেটা বলি। বেসিকটার দুর্বলতার জায়গা হচ্ছে সমাসবদ্ধ। এই কথাটার মানেই আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বুঝি না। সমাসবদ্ধ কথাটার মানে কি এটাই আমরা বুঝি না মোস্ট অফ দ্য স্টুডেন্ট। দেখেন সমাসবদ্ধ কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ যেই জায়গাটাতে সমাসটা এসে বদ্ধ হয়েছে, যেই জায়গাটাতে সমাসটা এসে মিলিত হয়েছে, ওই জায়গাটাতে যদি কোনো নয়ের প্রয়োজন হয় সেই নটা হচ্ছে দন্তন্য হবে, আদারওয়াইজ মূর্ধন্যই বসবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি উদাহরণ দিচ্ছি, এবার খেয়াল করেন। এই যে ত্রিনয়ন, একটু চিন্তা করে দেখেন, ভালো করে বুঝেন। এই যে ত্রিনয়ন, এই ত্রিনয়ন শব্দের মধ্যে, এই ত্রিনয়ন শব্দের মধ্যে সমাসটা বদ্ধ হয়েছে কোন কোন জায়গায়? সরি, সমাসটা বদ্ধ হয়েছে কোন কোন জায়গায়? ত্রি এটা এক শব্দ, নয়ন এটা এক শব্দ। বদ্ধ হয়েছে এই জায়গায়, যেই জায়গাটাতে সমাসটা বদ্ধ হয়েছে ওই জায়গাটাতে আমার নয়ের প্রয়োজন হয়েছে, সেটা দন্তন্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? আবার দেখেন দুর্নিবার, সমাসটা বদ্ধ হয়েছে কোন জায়গায়? এই জায়গায় দূর আর এই জায়গায় নিবার, তার মানে সমাসটা বদ্ধ হয়েছে এই জায়গায়। তো যেই জায়গাটাতে সমাসটা বদ্ধ হয়েছে ওই জায়গাটাতে আমার নয়ের প্রয়োজন হয়েছে, এই জন্য দন্তন্য। আবার দেখেন, আমি যদি বলি দেখেন সর্বনাম, সর্বনাম অগ্রনায়ক, খেয়াল করেন সর্বনামের ক্ষেত্রে সর্ব আর নাম সমাসটা বদ্ধ হয়েছে যেই জায়গায় ওই জায়গাটাতে আমার নয়ের প্রয়োজন হয়েছে, এই জন্য দন্তন্য। অগ্রনায়ক, অগ্র আর নায়ক সমাসটা বদ্ধ হয়েছে যেই জায়গায় ওই জায়গাটাতে আমার নয়ের প্রয়োজন হয়েছে, এই জন্য দন্তন্য। কিন্তু বাকিগুলোতে খেয়াল করে দেখবেন যেই জায়গাটাতে সমাসটা বদ্ধ হয়েছে ওই জায়গাটাতে ন আসে নাই, এটা হচ্ছে প্যাচ। যেমন দেখেন, আসেন আমি যদি বলি, সরি, হ্যাঁ আমি যদি বলি, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন এই যে ত্রিহায়ন, ত্রিহায়নের ব্যাপারটা খেয়াল করেন। দেখেন ত্রিহায়ন সমাসটা বদ্ধ হয়েছে এখানে কোন জায়গায় বলেন? সমাসটা বদ্ধ হয়েছে এখানে কোন জায়গায়? সমাসটা বদ্ধ হয়েছে হচ্ছে, বদ্ধ হয়েছে এই যে থ্রি আর হায়ন এখানে, মানে থ্রি আর হায়ন এখানে আর এখানে। তো যেই জায়গাটাতে সমাসটা বদ্ধ হয়েছে ওইখানে কি ন আসছে? না। এই কারণে নত্যবিধানের স্বাভাবিক রুলস অ্যাপ্লাই করা হয়েছে। তয় রফলা মানে রফলা আছে, এরপরে হ অন্তস্থিত আছে, এই জন্য মূর্ধন্য বসছে। ঠিক সেম কারণে অগ্রহায়ণ, যেই জায়গাটাতে সমাসটা বদ্ধ হয়েছে ওই জায়গাটাতে কোনো ন আসে নাই, নটা আসছে অন্য জায়গায়, সে কারণে সমাসবদ্ধ পদের যে রুলস, এই রুলস এই নিয়মে এই বানানের মধ্যে খাটবে না। হ্যাঁ এটা সমাসবদ্ধ পদ কিন্তু তারপরে এই রুলস এখানে খাটবে না। কথা কি বুঝতে পারছেন? বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা একজন বলছে স্যার
স্যার সাবটাইটেল আসতেছে। আচ্ছা, সাবটাইটেল আসলে আপনি একটা কাজ করবেন। সাবটাইটেল আসলে একটা কাজ করবেন। এই যে আমার তো সাবটাইটেল আসে না। সাবটাইটেল আসলে আপনারা কি করবেন? ধরেন ভিডিওতে ঢুকবেন প্রথমে। এই যে ভিডিওতে ঢুকবেন। ঢুকে ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন একটা সেটিংস আসছে। নিচে এই যে গোল একটা সেটিংস আসছে। গোল সেটিংসে ক্লিক করবেন। দেখবেন ক্লোজড ক্যাপশন লেখা। ক্লোজড ক্যাপশনে ঢুকবেন, দেখবেন আপনারটা দেওয়া আছে অন। ওই অনের জায়গাটা অফ করে দেন। দ্যাটস ইট, হয়ে যাবে। অনের জায়গাটা অফ করে দেন, দ্যাটস ইট, হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস মৌরি বলছে এতদিন এই কথা বুঝতামই না। আচ্ছা, ওকে, ফাইন। যাক, এখন কি বুঝছেন কিনা এটা বলেন। এখন কি বুঝছেন? এখন কি এই কথাটার মানে বুঝছেন? এই কথাটা জিনিসটাকে ক্লিয়ার, এটা কি বুঝছেন? অগ্রহায়ণ, পূর্বাহ্ন, অপরাহ্ন। আমরা আরো কিছু উদাহরণ দেখি, আরো কিছু উদাহরণ দেখি। দেখেন, এই যে আমরা বলছি রথারোহণ, এখানে মানে মূল শব্দটা কি? রথ। একটা হচ্ছে রথ, আরেকটা হচ্ছে আরোহণ। তাহলে যেই জায়গাটাতে সমস্ত মিলন হয়েছে, ওই জায়গাটা থেকে ন আসছে, আসে নাই। এই যে পূর্বাহ্ন, একটা হচ্ছে পূর্ব আর আরেকটা হচ্ছে অন্য। তাহলে যেই জায়গাটাতে সমস্ত মানে মিলিত হয়েছে, ওই জায়গাটা থেকে ন আসছে, আসে নাই। অপরাহ্ন, অপর আর অন্য, যেই জায়গাটাতে সমস্ত মিলিত হয়েছে, ওই জায়গাটা থেকে ন আসছে, আসে নাই। দ্যাট ইজ ওয়াই এটা মূর্ধন্য হবে না। এই মানে সরি, দন্তন্য হবে না, কারণ সমাজটা বদ্ধ হয় নাই তো এই জায়গায়। কথা বুঝতে পারছেন? যেই জায়গাটাতে সমাজটা বদ্ধ হয়েছে, ওইখানে যদি কোনো ন আসার প্রয়োজন হয়, সেটা দন্তন্য হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? স্যার একদম ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে, ফাইন। জি স্যার, একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, এটা সহজ হলো ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। জি স্যার, বুঝেছি। মরিয়ম সাথী বলছে, জি স্যার, বুঝেছি, বুঝেছি। জি স্যার, স্যার ক্লিয়ার। সুমাইয়া ইসলাম আপু বলছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন কি মাথার ভিতর দিয়ে যাচ্ছে না এখনো উপরে আছে? আচ্ছা, আই এম সরি, কিছুক্ষণের জন্য কালো হয়ে গেছিল স্ক্রিন। আশা করি এখন দেখতে পাচ্ছেন আবার। স্যার, আচ্ছা, 8 নম্বর রুলসটা এতদিন কোনো স্যারই ক্লিয়ার করে বলে নাই। আসল কাহিনী এইটা। ওকে, ফাইন। আচ্ছা, আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না। না, এখন এখন ক্লিয়ার আছে, দেখেন। এখন ক্লিয়ার আছে। আবার কিছুক্ষণ আগে আমাদের একটু প্রবলেম হচ্ছে নেটে, এখন আশা করি ক্লিয়ার আছে, এখন দেখতে পাচ্ছেন। নেট আজকে অনেক।
আজকে নেট একটু প্রবলেম করতেছে ভাই, আন্তরিকভাবে দুঃখিত। যদিও নেটের উপরও তার আমার হাত নাই, কিন্তু তারপরও নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে? একটু দেখেন তো স্যার, এখন এখন কি ক্লিয়ার হয়েছে? এখন কি ক্লিয়ার হয়েছে? একটু দেখেন তো এখন কি ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটু জানান তো। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা কন্টিনিউ করবো। আশা করি ক্লিয়ার। নাও অল রাইট, ওকে। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে, ওকে ফাইন। এখন ক্লিয়ার, ওকে, ঠিক আছে। ঠিক আছে, এখন ক্লিয়ার থাকলে তাহলে আসেন আমরা আমাদের আবার পরবর্তী পয়েন্টে চলে যাই। তাহলে ব্যাপারটা হচ্ছে সমাসবদ্ধ পদে সর্বদা দন্তন্য বসে, এই নিয়মটা আশা করি আমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টটা কি আসেন? 9 নম্বর পয়েন্টটা হচ্ছে, ওকে, 9 নম্বর পয়েন্টটা কি আসেন? 9 নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা যদি বলি এরকম যে এটা খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর পয়েন্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং 9 নম্বর মানে পয়েন্টের মধ্যে আমার কিছু স্পেশাল মানে কাজ আছে। স্পেশাল কাজগুলো আশা করি আপনাদেরকে দেখালে আপনাদের খুব পছন্দ হবে, বিকজ খুব জোস কিছু কাজ করছি 9 নম্বর পয়েন্টে। ভালো করে দেখেন। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে এরকম যে রি র স এর পর, রি র স এর পর পর কবর্গীয় বর্ণ, রি র স এর পর কবর্গীয় বর্ণ, রি র স এর পর কবর্গীয় বর্ণ, কমা পবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ, কমা অন্তস্থীয় জ, অন্তস্থীয় অনুস্বর হ। রি র স এর পর যদি কবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ, অন্তস্থীয় জ, অন্তস্থীয় অনুস্বর হ থাকে থাকে তাহলে তাহলে তারপর সর্বদা সর্বদা মূর্ধন্য বসে। ওকে ফাইন। তাহলে রুলসটা কি বলছে? রুলসটা বলছে রি র স এর পরে যদি কবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ, কবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ, অন্তস্থীয় জ, অন্তস্থীয় অনুস্বর হ থাকে তাহলে তারপরে সর্বদা মূর্ধন্য বসে। ঠিক আছে? রি র স এর পরে যদি কবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ, অন্তস্থীয় জ, অন্তস্থীয় অনুস্বর হ থাকে তাহলে তারপরে সর্বদা মূর্ধন্য বসে। এখন আমরা এই রুলসটা, এখন আপনারা কোনো উদাহরণ কিছু লেখেন না, কেন লিখবেন না পরে বলতেছি, আগে জাস্ট বোঝার চেষ্টা করেন। তাহলে এটা গেল আমাদের রুলস। এখন রুলসের মধ্যে আমি যদি দুই একটা উদাহরণ আপনাকে দেখাই, আপনি উদাহরণ লেখেন না, জাস্ট দেখেন, লেখেন না। যেমন দেখেন, আমি যদি বলি উত্তরায়ণ, দেখেন উত্তরায়ণ, তাহলে এই যে দেখেন র আছে, র এর পরে এই যে র এর পরে কি অন্তস্থীয় আছে, তাহলে অন্তস্থীয় আছে, তাহলে তারপরে কি বসছে? মূর্ধন্য। আমি যদি বলি রূপায়ণ, তাহলে এবার খেয়াল করেন, রূপায়ণ, তাহলে এবার খেয়াল করেন র আছে, এরপরে প আছে, অন্তস্থীয় আছে, এই যে পবর্গীয় বর্ণ আর অন্তস্থীয় আছে, তাহলে তারপরে বসবে কি? মূর্ধন্য। আমি যদি বলি গ্রহায়ন, তাহলে এবার খেয়াল করেন গ্রহায়ন, তাহলে রফলা আছে, রফলা মানে কি? এই যে রফলা আছে, এরপরে হ আছে, অন্তস্থীয় আছে, এই যে হ অন্তস্থীয়, তাহলে তারপরে বসবে কি? মূর্ধন্য। তাহলে আমি যদি বলি নারায়ণ, তাহলে খেয়াল করেন নারায়ণ, তাহলে র আছে, র এর পর অন্তস্থীয় আছে, তাহলে তারপর বসবে মূর্ধন্য। যদি বলি রামায়ণ, তাহলে রামায়ণ, তাহলে র আছে, পবর্গীয় বর্ণ আছে, অন্তস্থীয় আছে, তারপরে মূর্ধন্য। মানে খেয়াল করে দেখেন, ব্যাপারটা হচ্ছে রি র স এর পরে যদি কবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ বা অন্তস্থীয় জ, অনুস্বর হ থাকে তাহলে এরপরে সবসময় মূর্ধন্য বসতেছে। এরপরে সবসময় কি বসতেছে বলেন? মূর্ধন্য বসতেছে, সবসময় মূর্ধন্য বসতেছে। এখন একটু এই রুলসটাকে আমরা দেখি সহজ করা যায় কিনা। দেখেন তো এইভাবে বলা যায় কিনা। দেখেন আয়ন, 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 বলেন বলা যায়? বলা যায় আয়ন, 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 সবগুলো লাস্টে আয়ন আছে। তার মানে আমরা কিভাবে বলতে পারি যে আয়ন প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য বসে? বলেন আমরা কিভাবে বলতে পারি যে আয়ন প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য বসে? কেবল খেয়াল করে দেখেন, রসায়ন এটাতে দন্তন্য বসে। প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য বসে, কেবল রসায়নে দন্তন্য বসে। আমার কথাটা কি বুঝছেন? আয়ন প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য বসে, কেবল রসায়নে দন্তন্য বসে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই রুলসটা, আচ্ছা আগে বলেন আমাকে রুলসটা কেমন, বলেন আমাকে, বলেন এই রুলসটা কেমন বলেন। আয়ন প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য বসে, কেবল রসায়নে দন্তন্য বসে, রুলসটা কেমন? এই রুলসটা কেমন?
এই রুলসটা কেমন? আয়ন প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য বসে কেবল রসায়ন দন্তন্য বসে, এই রুলসটা কেমন বলেন? এটাকে বলেন, তারপর আমি পয়েন্টে যাব, আলোচনায় যাব। এটাকে বলেন। জি স্যার, রুলসটা চমৎকার, ক্লিয়ার, জোস, দারুন। আচ্ছা, এক একজন এক একটা বলছে। এবার আসেন, এই রুলসটা প্রথম আমি শিখেছিলাম কোথায়? এই রুলসটা আমি বানাই নাই, এই রুলসটা প্রথম আমি শিখেছিলাম একটা বই থেকে, এবং বইয়ের নাম সহ বলছি। বইটার নাম ছিল রেনেসা। এই বইটা চট্টগ্রামের দিকে বেশি চলে। এটা ছিল, সালটা ছিল 2016। আমি তখন চট্টগ্রামে যেতাম ক্লাস নিতে। চট্টগ্রামে হচ্ছে চকবাজারে বিটি কোচিং আছে, তো বিটি কোচিং আছে, তো বিটি কোচিং এ তখন ক্লাস নিতে যাইতাম। এখনো আছে চকবাজারে, এখন ব্যস্ততার কারণে যাওয়া হয় না। তো চকবাজারে তখন যাইতাম। তো তখন মানে আমার একটা অভ্যাস হচ্ছে, আমি যে জায়গায় যাই সেই জায়গায় লাইব্রেরি গুলোতে একটু ঘাটাঘাটি করি, কোন মানে কোন বাংলা বই আছে নতুন, একটু আনকমন। তো রেনেসা বইটার কথা আমি তখন প্রথম জানতে পারি 2016 সালে, এবং বইটা আমি নেই, বইটা কিনি আমি। তো বইটা কেনার পরে আমি বইটা পড়ি, এবং বইটা পড়ার পরে নত্যবিধান অধ্যায়ে আমি বাসে যখন আসতেছিলাম তখন রাত্রেবেলা এটা পড়তেছিলাম। তো বাসে আসতেছিলাম রাত্রেবেলা এটা যখন পড়তেছিলাম, নত্যবিধান অধ্যায়ে এই লাইনটা আমি পড়ি যে আয়ন প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য বসে, কিন্তু রসায়ন দন্তন্য বসে। তো এই জিনিসটা আমার কাছে জোস লাগছে, এক কথায় জোস লাগছে। তা আমি চিন্তা করছি অবশ্যই আমি আমার স্টুডেন্টদের সাথে এই ব্যাপারটা শেয়ার করব। তো স্টুডেন্টদের সাথে শেয়ার করব, কিন্তু সাধারণত আমি কোনো টপিক আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করার আগে ওইটা বারবার রিচেক করে নেই বাংলা একাডেমির অভিধান থেকে, যে এটা আসলে ঠিক কিনা বা এটা যৌক্তিকতা কতটুকু। তো ঢাকায় এসে বাসায় বাংলা একাডেমির ছোট্ট বানানের একটা বই আছে, ছোট্ট 40-42 পৃষ্ঠার। তো এটা পুরোটা পড়লাম, ছোট্ট। দেখলাম এমন কোন রুলস নাই যে আয়ন প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য কেবল রসায়ন দন্তন্য। বুঝলাম তার মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, নিশ্চয়ই আয়ন প্রত্যয়যুক্ত আরো অনেক শব্দ হয়তো আছে যেটা আমি এখন জানি না, হতে পারে। তো যখন এটা মাথায় আসলো তখন চিন্তা করলাম, আচ্ছা তাহলে এক কাজ করি, তাহলে আয়ন প্রত্যয়যুক্ত শব্দ আমাকে খুঁজে বের করতে হবে যার লাস্টে দন্তন্য আছে। তো এখন কি করব? এখন আয়ন প্রত্যয়যুক্ত শব্দ পাবো কোথায়? বাংলা একাডেমির অভিধান, এছাড়া তো আর নাই। তো তখন আমার কাছে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান ছিল না, আর আধুনিক বাংলা অভিধান বের হয়েছে 2016 সালে প্রথম। তখন ব্যবহারিক বাংলা অভিধান ছিল। তো ব্যবহারিক বাংলা অভিধান থেকে সার্চ করা শুরু করলাম, জাস্ট মনে করেন যে রিডিং পড়া, কারণ অভিধান পুরোটা হচ্ছে 1434 পেজ। তো তখন অভিধানের কোনো অ্যাপসও ছিল না, এখন অভিধানের অনেকগুলো অ্যাপস আছে, ভালো অ্যাপসে ক্লিক করলেই চলে আসে, কিন্তু তখন অভিধানের কোনো অ্যাপসও ছিল না। তো অ্যাপ খুঁজে মানে অভিধানের পৃষ্ঠা উল্টায় পুরো অভিধান পড়া শুরু করলাম, যে কোথায় মূর্ধন্যযুক্ত শব্দ আছে এবং লাস্টে আয়ন আছে, সরি দন্তন্যযুক্ত শব্দ আছে এবং লাস্টে আয়ন আছে। তো পুরো অভিধান শেষ করতে আমার অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2 সপ্তাহের একটু বেশি সময় লাগছিল। মানে জাস্ট রিডিং, মুখস্থ করা তো এটা কোয়াইট ইম্পসিবল ব্যাপার। জাস্ট রিডিং দিয়ে 2 সপ্তাহের বেশি সময় আমার লাগছিল, এবং এই 2 সপ্তাহের বেশি সময় পরে আমি আয়ন প্রত্যয় দিয়ে অসংখ্য শব্দ পাইছি যেটাতে দন্তন্য বসে। তার মানে এই যে রুলসটা যে আয়ন প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য বসে কেবল রসায়ন দন্তন্য বসে, এটা 100% ভুল, 100% ভুল। কথা বুঝতে পারছেন? যেমন দেখেন, আমি এবার অনেক কিছু উদাহরণ দেখাবো। যেমন দেখেন, সবগুলো দেখবেন আয়ন আছে দন্তন্য। যেমন দেখেন, আমি যদি বলি বনায়ন দন্তন্য, আমি যদি বলি আনায়ন দন্তন্য, আমি যদি বলি রসায়ন দন্তন্য, ক্ষমতায়ন দন্তন্য, আমি যদি বলি বিশ্বায়ন দন্তন্য, শিল্পায়ন দন্তন্য, ঠিক আছে, শিল্পায়ন দন্তন্য, অর্থায়ন দন্তন্য, বাতায়ন দন্তন্য। তাহলে আলটিমেটলি অসংখ্য উদাহরণ আছে যেখানে আয়ন প্রত্যয়যুক্ত শব্দ আছে, কিন্তু আয়ন প্রত্যয়যুক্ত শব্দ থাকলেও সেটা মূর্ধন্য হবে না, সেটা দন্তন্য হবে। তার মানে এই যে রুলসটা যে আয়ন প্রত্যয়যুক্ত সকল শব্দে মূর্ধন্য বসে কেবল রসায়ন দন্তন্য বসে, রুলসটা 100% ভুল। কনসেপ্টটা কি ক্লিয়ার? রুলসটা 100% ভুল। আচ্ছা, একজন বলছে স্যার রুলসটা মনে রাখার মতো। আচ্ছা, রুলসটা মনে রাখার মতো, কিন্তু কোনো লাভ নাই, কারণ এই রুলস ভুল। বুঝতে পারছেন ভাই? সো এই রুলস ভুল, দ্যাট ইজ ভাই আমরা এই রুলস পড়বো না। মমতাজ মৌনি আপু বলছিল রুলসটা মনে রাখার মতো, তো রুলসটা অ্যাকচুয়ালি আমরা পড়বো না, ওই রুলসটা ভুল। তো তখন আমার মাথায় এই জিনিসটা আসে যে তাহলে স্টুডেন্টদেরকে আমি কেমনে বুঝাবো যে কোথায় দন্তন্য কোথায় মূর্ধন্য, মানে কোন আয়নে দন্তন্য কোন আয়নে মূর্ধন্য, স্টুডেন্টরা কেমনে মনে রাখবে? তখন প্রথম একটা টেকনিক বের করি 2016 সালের দিকে। তো ওই টেকনিকটার নাম ছিল ম্যাগনেট থিওরি, ঠিক আছে? এবং ম্যাগনেট থিওরিটা আমি এখন দেখাচ্ছি, যদিও এখন ম্যাগনেট থিওরি অনেকেই পড়ায়, অনেক জায়গায় অনেক টিচাররাই পড়ায়, বাট এটা 2016 সালের দিকে প্রথম পড়াই, এবং তারপরে ইউটিউবেও এটা আপলোড করি অনেক আগে। তো এখন অনেকেই পড়ায়, এটা সমস্যা নাই। তো খেয়াল করেন, আমরা এখন ম্যাগনেট থিওরিটা দেখবো ভালো করে, ঠিক আছে?
আহ স্যার তাহলে নিয়মের বাইরে কিভাবে হয়? এই যে আসেন, নিয়মের বাইরে কিভাবে হয় এটাই তো বললাম। তো তার মানে ওই নিয়মটাই তো ভুল। মুগ্ধ চৌধুরী বলছে স্যার তাহলে নিয়মের বাইরে কিভাবে হয়? আরে বেটা ওইটা তো নিয়মটাই ভুল, ওই নিয়মটাই তো ভুল ভাই, কথা বুঝতে পারছেন? এই কারণে ওই নিয়ম তো আর ব্যাকরণবিদরা বানায় নাই, ওই বইয়ের রাইটার বানাইছে, ভুল, সহজ কথা। তো আমরা এখন কি করব? আমরা এখন তাহলে এই পুরো যে রুলসটা আছে এই রুলসটাকে আমরা একটা ম্যাগনেট থিওরি দিয়ে শিখে ফেলবো। আসেন আমরা এখন ম্যাগনেট থিওরি দেখবো। আসেন আমরা এখন ম্যাগনেট থিওরি দেখবো। ম্যাগনেট, ম্যাগনেট থিওরি জিনিসটা কি ভালো করে বুঝেন। ধরেন এটা একটা ম্যাগনেট, ওকে ওকে, আচ্ছা ম্যাগনেট, ওকে। তো এখন ম্যাগনেটের মধ্যে এখানে মনে করেন হচ্ছে ম্যাগনেটের মধ্যে এখানে হচ্ছে লেখা রি, এখানে লেখা রি, এখানে লেখা র, আর এখানে লেখা স। আর রি জাতীয় আর কি আছে? রি জাতীয় আছে রেফ, মানে রি জাতীয় আর কি আছে? রি জাতীয় আছে রেফ, দেন আছে র ফলা, ঠিক আছে, সরি উল্টা বলছি, ওকে। রি জাতীয় আর কি আছে? রিকার। র জাতীয় আর কি আছে? রেফ আছে, র ফলা আছে, স্বজাতীয় আছে ক্ষীয়, স্বজাতীয় আছে কি ক্ষীয়, কারণ ক্ষীয়র মধ্যে কি ক প্লাস মূর্ধন্য ষ আছে। মানে বেসিক্যালি মূল হচ্ছে এই রি, র আর স। আর এই রি র স্বজাতীয় আর যা যা আছে সবগুলো লিখে ফেললাম। রি জাতীয় রিকার, র জাতীয় রেফ আর র ফলা, স্বজাতীয় ক্ষীয়। তো এগুলোর নাম হচ্ছে চুম্বক। বলেন এগুলোর নাম কি সব? এগুলোর নাম হচ্ছে চুম্বক, ম্যাগনেট। এবার ম্যাগনেটের পরে আপনি তিনটা লোহার দণ্ড আঁকেন। ম্যাগনেটের পরে তিনটা লোহার দণ্ড আঁকেন। এটা হচ্ছে ম্যাগনেট, ম্যাগনেটের পরে তিনটা লোহার দণ্ড, এটা হচ্ছে লোহা। ম্যাগনেটের পরে হচ্ছে লোহা। লোহার মধ্যে কি থাকবে? এখানে লিখবেন ক, খ, গ, ঘ, উম। তারপর হচ্ছে প, ফ, ব, ভ, হচ্ছে জয়ং হ, অন্তস্তীয় জ, অন্তস্তীয় অনুস্বর হ, ঠিক আছে, জয়ং হ। তাহলে ক খ গ ঘ উম, ক খ গ ঘ উম, প ফ ব ভ ম, তারপর হচ্ছে জয়ং হ প্লাস মূর্ধন্য, ঠিক আছে। তবে মনে রাখতে হবে এই মূর্ধন্যটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেটেরই একটা অংশ। এই মূর্ধন্যটা হচ্ছে ম্যাগনেটেরই একটা অংশ, মানে মোট কথা হচ্ছে এগুলো হচ্ছে সব ম্যাগনেট, চুম্বক, এগুলো হচ্ছে লোহা। তো চুম্বকের পর যদি লোহা থাকে তাহলে মূর্ধন্য বসবে, নইলে মূর্ধন্য বসবে না। আপনি লেখেন, পরে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি লেখেন, পরে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি আপনি লেখেন, পরে আমি ম্যাগনেট থিওরি জিনিসটা কি আমি একটা উদাহরণের সাহায্যে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ভালো করে লিখেন, আগে লিখেন, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। ম্যাগনেট, দেন চুম্বক, দেন লোহা, ওকে, ইয়েস। কয়েকটা জিনিস দিলাম আপনাকে ম্যাগনেট থিওরিটা বোঝানোর জন্য, ওকে। খেয়াল করেন, ধরেন এটা ম্যাগনেট, আগে বুঝেন ভালো করে, এটা ম্যাগনেট। এখন ম্যাগনেটের পরে একটা লোহা রাখছি, আকর্ষণ করবে কি করবে না? বলেন আকর্ষণ করবে কি করবে না? অবশ্যই করবে। এই যে ম্যাগনেটের পরে একটা লোহা রাখছি, আকর্ষণ করবে কি করবে না? অবশ্যই করবে। আচ্ছা লোহার পরে আরেকটা লোহা রাখছি, তবে মাথায় রাখতে হবে এই লোহাটা কিন্তু এটার সাথে না, মানে ম্যাগনেটের সাথে না। এই যে এই লোহাটা কিন্তু ম্যাগনেটের সাথে না, এই লোহাটা কিন্তু এই লোহার সাথে। কিন্তু তারপরেও কি এটাকে আকর্ষণ করবে না? এই লোহাটাকে করবে। কেন করবে? কারণ এই চুম্বক শক্তিটা এটার ভিতর দিয়ে পাস হচ্ছে, এই চুম্বক শক্তিটা এটার ভিতর দিয়ে কি হচ্ছে? পাস হচ্ছে। এরপরে ধরেন এটা একটা কাঠ, এই কাঠ রাখলাম। এবার বলেন কাঠকে কি আকর্ষণ করবে? বলেন কাঠকে আকর্ষণ করবে? কাঠকে আকর্ষণ করবে না। কেন করবে না কাঠকে আকর্ষণ? কারণ কাঠ তো চুম্বক শক্তি পরিবাহী না। আচ্ছা ধরেন চুম্বকের পরে একটা লোহা আছে, লোহার পরে একটা কাঠ আছে, কাঠের পরে আরেকটা লোহা আছে। তাহলে বলেন এই 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 লোহা বা এই কাঠকে কি আকর্ষণ করবে? করবে না। কেন? কারণ মাঝখানে কাঠ ঢুকে গেছে, চুম্বক শক্তিটা এই পর্যন্ত এসে আটকে যাবে, এই পর্যন্ত এসে আটকে যাবে, তারপরে মানে কাঠকে ভেদ করে এই পর্যন্ত আসতে পারবে না, কারণ কাঠ চুম্বক শক্তি পরিবাহী না। এবার মনে করেন চুম্বকের পরে সরাসরি কাঠ আছে, কাঠের পরে দুইটা লোহা আছে। এবার বলেন এবার আকর্ষণ করবে? করবে না। কেন করবে না? কারণ মাঝখানে কাঠ ঢুকে গেছে। মানে সহজ কথা হচ্ছে কাঠ ঢুকে যাওয়ার মানে কি? কাঠ ঢুকে যাওয়ার মানেই হচ্ছে এটাকে আর আকর্ষণ করতে পারবে না। চুম্বকের পর কাঠ ঢুকে গেছে মানে এরপরে যতই লোহা থাক আকর্ষণ করবে না, ঠিক আছে। এটা হচ্ছে মেইন থিম। এইটা যদি বুঝেন, এইটা যদি বুঝেন তাহলে এবার আসেন, এইবার আসেন, তাহলে ম্যাগনেট থিওরিটা আপনার জন্য বুঝতে অনেক সুবিধা হবে। আসেন আমি এবার অনেকগুলো, আচ্ছা আমি একটু ছোট করে নেই আস্তে। এটা হচ্ছে আমার চুম্বক তত্ত্ব। চুম্বক তত্ত্বটা আমার এখানে থাক, ছোট করে থাক আমার এখানে, চুম্বক তত্ত্বটা থাক। আমরা এবার অনেকগুলো উদাহরণ দেখবো। আসেন আমরা অনেকগুলো উদাহরণ দেখবো। আসেন দেখেন, এটা হচ্ছে চুম্বক তত্ত্ব, ম্যাগনেট থিওরিটা আমার এখানে ছোট করে থাক। আমি এখানে একটু দেখি ইয়া করে,
আর বড় করে দিই, হ্যাঁ ওকে ফাইন। এবার আসেন আমি এখানে কিছু উদাহরণ লিখি। দেখেন আমি লিখলাম রামায়, রামায়। আমি আমি এটা লিখবো না, দন্তন্য মূর্ধন্য লিখবো না, এটা আমরা ম্যাগনেট থিওরি দিয়ে বের করবো। তাহলে রামায় আমি লিখলাম রসায়, আমি লিখলাম রসায়, আমি লিখলাম নারায়, নারায়, আমি লিখলাম গ্রহায়, আমি লিখলাম গ্রহায়, আমি লিখলাম বনায়, আমি লিখলাম বনায়, আমি লিখলাম রূপায়, রূপায়, আমি লিখলাম ক্ষমতায়, ক্ষমতায়, আমি লিখলাম অর্থায়, অর্থায়, আমি লিখলাম বিশ্বায়, আমি লিখলাম বিশ্বায়, ওকে আমি লিখলাম বিশ্বায়, বিশ্বায়। তাহলে দেখেন রামায়ণ, রসায়ন, নারায়ণ, গ্রহায়ন, বনায়ন, রূপায়ণ, ক্ষমতায়ন, অর্থায়ন, বিশ্বায়ন, উত্তরায়ণ। ওকে লিখেন যদি বলি উত্তরায়, উত্তরায়, যদি বলি দক্ষিণায়, যদি বলি দক্ষিণায়, ওকে দক্ষিণায়। আচ্ছা ওকে ফাইন, এই পর্যন্ত আগে লিখেন, লিখেন তারপরে আমি বুঝাচ্ছি। এই পর্যন্ত বানানগুলো একটু একটু লিখেন, বানানগুলো একটু লিখেন তারপরে আমি বুঝাচ্ছি। দেখেন ম্যাগনেট থিওরিটা কিভাবে কাজ করে আমি আপনাকে দেখাই, ম্যাগনেট থিওরিটা কিভাবে কাজ করে আমি আপনাকে দেখাই। রামায়ণ, রসায়ন, নারায়ণ, গ্রহায়ন, বনায়ন, রূপায়ণ, ক্ষমতায়ন, অর্থায়ন, বিশ্বায়ন, উত্তরায়ণ, দক্ষিণায়ন, সবগুলার লাস্টে কি আছে? কোন একটা আয়ন আছে। তো আয়ন থাকলে কোথায় দন্তন্য কোথায় মূর্ধন্য আমরা কিভাবে বুঝবো? ওকে লেটস গো ব্যাক টু ম্যাগনেট থিওরি। আসেন খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে রামায়ণ আমি দেখতেছি আমার এখানে র আছে, এই যে র, এরপরে ম আছে, ম মানে কি এই যে পফ বভ ম, এই যে ম, তারপরে কি আসবে অন্তস্থীয়। তাহলে 100% তারপরে কি বসবে? চুম্বকের পর দুইটা লোহা আছে, এই যে দেখেন বলেন চুম্বক, চুম্বকের পর দুইটা লোহা আছে, তাহলে 100% কি বসবে? মূর্ধন্য। এবার আসেন রসায়ন, র আছে চুম্বক, অন্তস্থীয় লোহা, কিন্তু মাঝখানে কি ঢুকে গেছে? কাঠ। দেখেন র চুম্বক, অন্তস্থীয় লোহা, কিন্তু মাঝখানে কি ঢুকে গেছে? নাই, এখানে নাই, এগুলোর মধ্যে দন্তস নাই, মানে দন্তস কাঠ। সো চুম্বকের পর লোহা ঠিক আছে, কিন্তু মাঝখানে কাঠ ঢুকে গেছে, এই জন্য অবশ্যই দন্তন্য বসবে, অবশ্যই দন্তন্য রসায়ন বানানে। এবার সে নারায়ণ, র চুম্বক, খেয়াল করেন র চুম্বক, এরপর অন্তস্থীয় লোহা, তাহলে 100% তারপরে কি বসবে? মূর্ধন্য। এরপর দেখেন গ্রহায়ন, রফলা আছে, রফলা আছে চুম্বক, হ আছে মানে কি? রফল আছে চুম্বক, হ আছে মানে লোহা, হ মানে কি? লোহা, অন্তস্থীয় লোহা, তাহলে 100% কি বসবে? মূর্ধন্য। বনায়ন, ভাই এখানে কোনো চুম্বকই নাই, বনায়নের মধ্যে কোনো চুম্বকই নাই, খালি লোহা আছে। তো খালি লোহা রাখলে এরপরে কি আকর্ষণ করবে? খালি লোহা রাখলে এরপরে কি আকর্ষণ করবে? চুম্বকই নাই, তাহলে আকর্ষণ করবে কেমনে? ওকে ফাইন। সো বনায়ন মানে কি বসবে বলেন? দন্তন্য। রূপায়ণ, র আছে চুম্বক, প আছে লোহা, অন্তস্থীয় লোহা, সো 100% কি বসবে? মূর্ধন্য। 100% কি বসবে? মূর্ধন্য। ক্ষমতায়ন, দেখেন ক্ষীয় আছে চুম্বক, ম লোহা, অন্তস্থীয় লোহা, কিন্তু মাঝখানে ঢুকে গেছে কি? কাঠ। তার মানে 100% কি বসবে? দন্তন্য। 100% কি বসবে? দন্তন্য। এরপর দেখেন অর্থায়ন, রেফ আছে চুম্বক, রেফের পরে অন্তস্থীয় আছে, কিন্তু রেফের পরে ইমিডিয়েটলি কি? থ, থ, থ মানে কি? লোহা, সরি থ মানে কি? কাঠ, ত থ দ ধ, এটা তো এখানে লাই, এটা তো নাই এখানে, তার মানে থ মানে কি? কাঠ, কাঠ ঢুকে গেছে, তার মানে 100% অর্থায়ন মানে কি বসবে? দন্তন্য। বিশ্বায়ন, কোনো চুম্বকই নাই, সো 100% কি বসবে? দন্তন্য। এরপর দেখেন উত্তরায়ণ, র আছে, র এর আগে কি আছে এটা দেখারই দরকার নাই, জাহান নামে যাক। র এর পরে কি আছে দেখেন, র এর পরে অন্তস্থীয়, তাহলে 100% চুম্বকের পর লোহা আছে, অবশ্যই মূর্ধন্য। এরপর দেখেন দক্ষিণায়ন, দেখি বলেন তখন দক্ষিণায়ন মানেটা কি হবে? এবার আমি বলবো না, দেখি দক্ষিণায়ন মানেটা কি হবে দেখি। এবার বলেন প্রথম কথা হচ্ছে বুঝছেন কিনা, আর যদি বুঝে থাকেন তাহলে দক্ষিণ মানে কি বসবে দেখি বলেন। প্রথম কথা হচ্ছে বুঝছেন কিনা, আর যদি বুঝে থাকেন তাহলে এখানে রয়ের পরে কি বসবে, মানে দক্ষিণ মানে কি বসবে বলেন। প্রথম কথা হচ্ছে বুঝছেন কিনা, বলেন ভাই বুঝছেন? আরেকবার বলেন, আমাকে বলেন আপনারা কি বুঝছেন জিনিসটা ভালো করে? এটাকে বলেন জিনিসটা কি ভালো করে বুঝছেন? বলেন তো ম্যাগনেট থিওরিটা কি জিনিসটা ভালো করে বুঝছেন? আচ্ছা ফারহানা বলছে দন্তন্য, মমতাজ বলছে দন্তন্য, মুনতাসির দন্তন্য, দন্তন্য দন্তন্য বলতেছেন। মুগ্ধ চৌধুরী একটা ভালো কমেন্ট করছে। ওকে, বর্ষিয়ান গরিয়ান এই দুইটা মূর্ধন্য হলো না কেন? চমৎকার কোশ্চেন করছেন। ওকে আসতেছি, আপনার কোশ্চেনের অ্যান্সার আসতেছি। জি স্যার এইটুক পর্যন্ত বুঝছি। আচ্ছা ওকে এই পর্যন্ত বুঝছি, ভেরি গুড। এইবার আসেন,
ব্যাপারটা হচ্ছে এইখানে কিন্তু আছে মূর্ধন্য, এখানে আছে কি মূর্ধন্য, মূর্ধন্য মানে কিন্তু নিজেই চুম্বক, এই যে মূর্ধন্য মানে নিজেই কি চুম্বক। তো এরপরে আছে অন্তস্থীয় মানে লোহা, তাহলে লোহার পরে কি বসার কথা? আচ্ছা ওয়েট, এবার খেয়াল করেন দক্ষিণায়ন বানানের ব্যাপারটা নিয়ে আমি বুঝাচ্ছিলাম, একটু নেট প্রবলেম হয়েছে এই জন্য আবার বলছি। দক্ষিণায়ন বানানটা নিয়ে আমি বলছিলাম, দক্ষিণায়নের যে ব্যাপারটা দক্ষিণায়ন, তো এখানে কিন্তু এই যে মানে কিওর পরে মূর্ধন্য আছে, মূর্ধন্য নিজেই কিন্তু চুম্বক, মূর্ধন্য নিজেই কিন্তু কি একটা বলেন চুম্বকের মতো। তো এইখানে এই যে কিওর পরে মূর্ধন্য আছে, মূর্ধন্যের পরে অন্তস্থীয় আছে, তো অন্তস্থীয় মানে কি লোহা, তাহলে তারপরে কিন্তু লজিক্যালি বসার কথা ছিল মূর্ধন্য। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, একটু আগে আমি বলছিলাম দুইটা মূর্ধন্য কখনো পাশাপাশি বসে না। এখানে তো অন্তস্থীয় লোহা মানে কি মূর্ধন্যের একটা অংশ, অন্তস্থীয় লোহা মানে কি মূর্ধন্যের একটা অংশ না, তার মানে মূর্ধন্যের পরে আবার মূর্ধন্য বসবে না, এই কারণে মূর্ধন্যের পরে বসবে দন্তন্য, অর্থাৎ এই মূর্ধন্যটা এটা মূর্ধন্য বসবে না, এটা বসবে দন্তন্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? লজিক্যালি মূর্ধন্য বসার কথা ছিল এই পর্যন্ত চুম্বক তত্ত্ব অনুসারে, কিন্তু এটা দন্তন্য বসছে। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। কনসেপ্ট ক্লিয়ার? শাহনাজ পারভিন বলছে ভাইয়া ক্লাস কি প্রতিদিন দিবেন? ভাইয়া এটা তো আমার পেইড ব্যাচের ক্লাস, আমাদের পেইড ব্যাচের ক্লাস তো আমরা নিয়ম অনুসারে সময় করে ক্লাস নেই আমাদের পেইড ব্যাচে, কিন্তু ইউটিউবে মাঝে মাঝে ক্লাস নেই, ইউটিউবে তো আর নিয়মিত ক্লাস নেই না, ইউটিউবে ক্লাস নেই হচ্ছে মাঝে মাঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু আমি একটু ক্লাসে আছি, একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি ক্লাসে আছি, ক্লাসের পরে ফোন দিচ্ছি। জি ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। তাহলে খেয়াল করেন চুম্বক তত্ত্ব ব্যাপারটা কি এই পর্যন্ত আমরা বুঝেছি আশা করি, ঠিক আছে। এখন এখানে একটা মানে লিমিটেশনস আছে, এখানে একটু লিমিটেশনস আছে, লিমিটেশনসটা কি একটু খেয়াল করেন। এখানে একটু লিমিটেশনস আছে, লিমিটেশনস হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে আপনি এমন কিছু বানান দেখতে পারবেন যে এই বানানের রুলস অনুসারে বসার কথা ছিল মূর্ধন্য কিন্তু বসছে দন্তন্য। কেন? কোনো কারণ নাই, এটার কোনো ব্যাখ্যা নাই, বাংলা একাডেমির মন চাইছে এই জন্য দিছে, কিছু করার নাই, আপনাকে এটা আলাদা মনে রাখতে হবে। যেমন দেখেন, যেমন আমি যদি বলি এই যে মুগ্ধ ভাই কিছুক্ষণ আগে বলছে গরিয়ান, যে বানানটা গরিয়ান, গরিয়ান বানানে দন্তন্য বসে। এখন গরিয়ান বানানে কেন দন্তন্য বসে? রুলস অনুযায়ী তো ভাই রকার র আছে, র এর পরে অন্তস্থি আছে, তারপরে মূর্ধন্য বসের কথা, কিন্তু বসে না, কিছু করার নাই, দন্তন্য বসে, এটা কোনো রুলস নাই। এরকম আরো দেখেন এই যে গ্রহায়ন বানানটা, র ফলার পরে হ আছে, অন্তস্থি আছে, তারপরে মূর্ধন্য বসছে। বাট দেখেন যখনই বলবো গৃহায়ন, গৃহায়ন বানানে কিন্তু বাংলা একাডেমির রুলস অনুসারে এটা দন্তন্য বসে। কেন বসে? কোনো রুলস নাই। লজিক্যালি কিন্তু এখানে রিকার আছে, রি কিন্তু চুম্বক, চুম্বকের পর হ আছে লোহা, অন্তস্থীয় লোহা, 100% মূর্ধন্য বসার কথা, কিন্তু দন্তন্য বসে। কেন বসে? কোনো রুলস নাই। এরকম আরো আছে, দেখুন যেমন দেখেন আমি যদি বলি নির্গমন, আমি যদি বলি নির্গমন, তাহলে নির্গমন বানানটা খেয়াল করেন, নির্গমন বানানটা এটা রেফ আছে, রেফ রেফ, রেফের পরে কিন্তু গ আছে, রেফ মানে কি চুম্বক, গ আছে মানে লোহা, এরপরে ম আছে লোহা, 100% বসার কথা ছিল মূর্ধন্য, কিন্তু বসছে কি? বসছে দন্তন্য। কেন বসছে? কোনো কারণ নাই। কিছু জিনিস আছে আপনাকে এভাবে মাথায় রাখতে হবে, এটা আপনাকে মনে রাখতেই হবে, এটা আপনাকে মানে বারবার পড়ে আত্মস্থ করতে হবে, এটা অন্যভাবে আত্মস্থ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে। ম্যাক্সিমাম ওয়ার্ডে এটা দিয়ে হয়ে যায়, বাট কিছু বানানো আছে, অল্প কিছু বানানো। এটা আবার আমি অন্বেষণ বইয়ের মধ্যে দেখবেন এই ম্যাগনেট থিওরি পুরোটাই কিন্তু আলোচনা করা আছে,
পুরো ম্যাগনেট থিওরিটি কিন্তু আমি অন্বেষণের নত্যসূত্র বিধানের মধ্যে আলোচনা করেছি, এবং আলোচনার শেষে আবার যেই শব্দগুলো আছে এটা ব্যতিক্রম সেই শব্দগুলো আলাদা করে আমি লিখে দিয়েছি, যে এই যে গরিয়ান, গৃহায়ন, নির্গমন, বহির্গমন, ঠিক আছে, বহির্গমন, তারপর হচ্ছে বহির্গমন, তারপর হচ্ছে শ্রীমান, শ্রীমান বানানটা দেখেন রফল আছে, রফলার পরে ম আছে, হওয়ার কথা ছিল মূর্ধন্য কিন্তু বসছে কিন্তু দন্তন্য, ঠিক আছে। সেরকম কিছু বানান আছে, এই বানানগুলোতে আলাদা একজন বলছে স্যার গৃহায়ন তো সমাসবদ্ধ নিয়মে গেছে, হয় কি কোন না কোন, গৃহায়ন সমাসবদ্ধ নিয়মে যাবে কেন? গৃহায়ন যদি সমাসবদ্ধ নিয়মে যায় তাহলে তো এটা হওয়ার কথা ছিল, এই যে দেখেন গৃহায়ন সমাসবদ্ধ নিয়মে গেছে, যে আমার কথাটা বুঝে ভালো করে বুঝেন, এই যে এখানে ছিল গৃহ আর এখানে ছিল আয়ন, তাহলে লজিক্যালি এখানে আমার যদি মানে সমাজটা বদ্ধ হয়েছে কোথায় এটা তো বুঝতে হবে আমার, সমাজটা বদ্ধ হয়েছে কোথায়, এই জায়গায় না, তো এই জায়গাটাতে আমার কি কোনো ন আসছে? ন তো এই জায়গায় আসে নাই, ন তো অন্য জায়গায় আসছে, কথা বুঝতে পারছেন, ন তো আসছে লাস্টে, তো সমাজটা যে জায়গায় বদ্ধ হয়েছে ওই জায়গায় তো ন বসবে, ওই লজিকটা এইখানে আপনি মিলাইতে পারবেন না, কথা বুঝতে পারছেন, ওই লজিকটা এখানে আপনি মিলাইতে পারবেন না। তাহলে ব্যাপারটা হচ্ছে সহজ কথা যদি বলি, নত্যবিধানের এই ম্যাগনেট থিওরিটা আপনার মাথায় রাখবেন, আর এক্সট্রা কিছু শব্দ আছে এই শব্দগুলো বারবার একটু পড়ে আপনাকে মাথায় রাখতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এইবার আসেন, এবার আপনাকে কি করতে হবে, এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নত্যবিধানের রুলসটা তো বুঝলেন, এখন নত্যবিধানের ম্যাক্সিমাম মানে ওয়ার্ড তো বুঝলেন, এখন এই ম্যাগনেট থিওরি আপনাকে কিন্তু শুধু এই আয়নের কাজ দিবে তা না, এই ম্যাগনেট থিওরিটা যে শুধুমাত্র আপনাকে আয়ন প্রত্যযুক্ত শব্দের ক্ষেত্রে কাজে দিবে তা কিন্তু না, এই ম্যাগনেট থিওরি আপনাকে সব জায়গায় কাজে দিবে, সব জায়গায় কাজে দিবে। যেমন দেখেন আমি যদি বলি বহন বানানে বসে, কি দেখেন বহন বানানে বসে দন্তন্য, কিন্তু যখন বলবেন পরিবহন, যখন বলবেন পরিবহন, খেয়াল করেন র আছে চুম্বক, ব আছে লোহা, হ আছে লোহা, 100% মূর্ধন্য। যখন বলবো মান, মান বানানে দন্তন্য, কিন্তু যখন বলবো প্রমাণ, যখন বলবো প্রমাণ তখন রফল আছে চুম্বক, ম আছে লোহা, 100% মূর্ধন্য। অথবা পরিমাণ, যদি বলি পরিমাণ, তাহলে এবার খেয়াল করেন পরিমাণ মানের মধ্যেও কিন্তু এখানে র আছে চুম্বক, ম আছে লোহা, 100% মূর্ধন্য। বুঝছেন না বুঝেন না জিনিসটা? অর্থাৎ আমার এটা যে শুধু আয়ন প্রত্যয় কাজে দিবে তা কিন্তু না, এই যে পূর্বাহ্ন এবং অপরাহ্ন বানানটা খুবই ইম্পর্টেন্ট বানান, বাংলা বানানের জন্য এই দুটা বানান খুব ইম্পর্টেন্ট, পূর্বাহ্ন এবং অপরাহ্ন। এই অপরাহ্ন এবং পূর্বাহ্ন বানানটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্যাচ লাগে, বানানটা কি নটা কি এখানে না এখানে, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্যাচ লাগে, মানে এটা কি এখানে না এখানে, নটা কোনটা, উপরেরটা না নিচেরটা, কোনটা রাইট। এখন এইটা আমরা বুঝবো কেমনে, এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, আসেন এটা বুঝবেন কেমনে আমি আমি বলে দেই। আগে আপনি খালি এইটুক মাথায় রাখেন, এইটা কোন ন আর এইটা কোন ন, এইটুকু একটু মাথায় রাখেন খালি। এইটা হচ্ছে মনে রাখবেন হ প্লাস দেখতে মূর্ধন্য কিন্তু আসলে দন্তন্য, আর এইটা হচ্ছে মনে রাখবেন হ প্লাস দেখতে দন্তন্য কিন্তু আসলে এটা মূর্ধন্য, কথা বুঝতে পারছেন? এইটুক খালি মাথায় রাখেন তাহলেই হবে। এইবার এইটুক মাথায় রাখলে কেমনে হবে, দেখেন পূর্বাহ্ন আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি দেখতেছি, এই যে রেফ আছে মানে চুম্বক, চুম্বকের পর লোহা আছে মানে ব এর পরে হ আছে মানে লোহা, তাহলে চুম্বকের পর লোহা, লোহা আছে, তাহলে লোহা থাকলে এরপরে কি বসবে, মূর্ধন্য না দন্তন্য? 100 মানে কি এইটা মানে নিচে বসবে, কথা কি বুঝতে পারছেন? তার মানে আমার এইটা বাদ, কথা কি বুঝতে পারছেন? এরপর দেখেন অপরাহ্ন, অপরাহ্নের মধ্যে কিন্তু কি হচ্ছে দেখেন, এই যে র আছে চুম্বক, এরপরে হ আছে লোহা, তাহলে 100% কি বসবে, মূর্ধন্য বসবে, তার মানে মূর্ধন্য মানে কি এই যে নিচেরটা এটা বসবে, তার মানে এটা বাদ, এটা হচ্ছে দন্তন্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। কিন্তু দেখেন মানে এই জিনিসটাতে আপনারা ম্যাগনেট থিওরি অ্যাপ্লাই করলে কেন ইজিলি বুঝবেন, ম্যাগনেট থিওরি ছাড়া অন্য কিছু অ্যাপ্লাই করলে কেন বুঝবেন না সেটা বলি। আমি ইউটিউবে এমন অনেককেই দেখেছি, সবাই যে যার মতো করে চেষ্টা করে, বাট এরকম অনেককেই দেখেছি এভাবে পড়াচ্ছেন যে সূর্য সিস্টেমটা আমি জানি না কতটুকু ইফেক্টিভ, বাট আমি সেটার একটা লিমিটেশনস বলছি, স্টুডেন্টরা আপনারা যারা পড়বেন এই জিনিসগুলো মাথায় রেখে পড়বেন। ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন আমি এরকম দেখেছি অনেককে পড়াতে, যে সূর্য এটা সকালবেলা যখন উঠে সকালবেলা তখন এটা মাটির নিচে থাকে মানে কাছাকাছি থাকে, এই জন্য নটা নিচে বসবে, যখন এখানে তারপরে উপরে উপরে এখানে যায় সূর্য তখন এখানে মাঝে থাকে দিনের বেলা, এই জন্য মাঝখানে বসবে। আর সূর্য যখন আবার ডুবে যায়, ডুবার সময় হয় তখন হচ্ছে আবার ডুবার সময় হচ্ছে নিচে যাবে, এই জন্য নিচে বসবে। তো এই রুলসে শিখছি, এবং এই জন্য পূর্বাহ্ন বানানটা হচ্ছে এভাবে নিচে বসবে, মধ্যাহ্ন বানানটা হচ্ছে এভাবে এভাবে মাঝে বসবে, আর অপরাহ্ন বানানটা হচ্ছে এভাবে নিচে বসবে। এটা আমি দেখছি অনেককেই পড়াইতে,
বাট দ্য ফ্যাক্ট ইজ, একটু চিন্তা করেন ভাই, পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন আপনি এভাবে শিখাইছেন, তাহলে যখন বলবো অন্ন, অন্ন মানে তো সারা দিন, এখন আপনি কিভাবে শিখাবেন? এখন দিনের কোন অংশ এটা তো আমি বলি না, আমি বলছি অন্ন মানে পুরো দিন। বা মনে করেন আমি বললাম চিহ্ন, এবার কি বলবেন? চিহ্ন মানে কি বলবেন? এখন সূর্য দিয়ে মিলাইতে পারবেন? তাইলে সেই জন্য সূর্য সিস্টেমে আমরা এই জায়গাগুলোতে যাব না, আমরা ম্যাগনেট থিওরি ফলো করবো। ম্যাগনেট থিওরি ফলো করলে জিনিসটা ইজিলি নিতে পারবো, একসেপ্ট করতে পারবো। কনসেপ্টটা কি ক্লিয়ার? স্যার আজকে নত্য সত্য বিধানের পিডিএফ দিলে ভালো হয়, বই নাই তো তাই। নত্য সত্য বিধানের উপরে অলরেডি আমি ফেসবুক গ্রুপে, সাউন্স বাংলা গ্রুপে ছবি আপলোড করে দিয়েছি, মানে 2-3 দিন আগেই, ঠিক আছে, গত সপ্তাহে আমি করে দিয়েছি। আপনি চাইলে নত্য সত্য বিধানের ওই ফাইলটা দেখে নত্য সত্য বিধানের উপরে যা পড়াইছি পুরো ফাইলটার মানে লেখাগুলো দেখতে পারেন। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, একজন বলছে শীতকালে সূর্য না উঠলে কই বসবে? ওকে স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? Check now here, sir. I thought class would start from 9. It would be genuinely great if class schedule is either notified one day earlier or fixed. Yeah, definitely. In my case, there is some problem. Okay, I will try. Okay, fine. এ পর্যন্ত ক্লিয়ার তো নাকি? ম্যাগনেট থিওরি ক্লিয়ার তো নাকি? ওকে, এবার আসেন, তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হই, তাহলে এবার আসেন ম্যাগনেট থিওরির পরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, মনে রাখবেন, স্বভাবতই স্বভাবতই মূর্ধন্য, ওকে, স আরে কি একটা অবস্থা। ওকে, স্বভাবতই মূর্ধন্য বসে, মূর্ধন্য বসে, মূর্ধন্য বসে যে সকল শব্দে, স্বভাবতই মূর্ধন্য বসে যে সকল শব্দে, ওকে, স্বভাবতই মূর্ধন্য বসে যে সকল শব্দে। এইটা আমি পড়ানোর কিছু নাই, এটার জন্য কিন্তু আপনাদের ক্লাস 9-10 এর ব্যাকরণ বই বলেন বা আপনার কাছে যে বই আছে সেই বইতেই বলেন, একটা কবিতার মতো করে দেওয়া আছে, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন মেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ সুনিত মণি স্থানগুলো পূর্ণ বেনি ফণিন বিপণী গণিকা আপন লবণ্য মানে নিপুণ ভনিত মানে গৌণ গণ ঘন বড় সন চিক্কন নিকন্তুন কফনি বণিক গুণ গণনা বিনা পণ্যবান। টোটাল শব্দ আছে 41টা, রক্তের সাথে মিশিয়ে ফেলতে হবে। সো ওইখানে যে শব্দগুলো আছে এগুলো ভালো করে পড়ে নেবেন। সো এইটা আমি না পড়ালেও চলবে, এটা আপনার কাছে যেটা আছে ওখান থেকে পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে নত্যবিধানের মানে একদম ঠাড়া মুখস্থ কবিতা, এবং এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য বসেছে। তো স্বভাবতই মূর্ধন্য বসার মানে হচ্ছে এইটা, ঠিক আছে? বা একই কথা, এটা এটা মাঝে মাঝে এভাবেও আসতে পারে, নিত্য মূর্ধন্যবাচক শব্দ, নিত্য মূর্ধন্যবাচক শব্দ এটাও আসতে পারে, এভাবেও আসতে পারে, মানে প্রশ্নটা এভাবে আসতে পারে, নিত্য মূর্ধন্যবাচক শব্দ কোনটি বা কোনটিতে স্বভাবতই মূর্ধন্য বসেছে, একই কথা। নিত্য মূর্ধন্যবাচক শব্দ কোনটি বা কোনটিতে স্বভাবতই মূর্ধন্য বসছে, একই কথা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, সো এটা আপনারা তাহলে বই থেকে একটু পড়ে নেবেন। ওইটা আপনারা তাহলে কোথা থেকে পড়ে নেবেন? বই থেকে ওইটা আপনারা পড়ে নেবেন। এইবার আসেন, আপনাদেরকে দেখাবো, এতক্ষণ দেখিয়েছি নত্য বিধান, এইবার সত্য বিধান, এইবার সত্য বিধান। এবার ভালো করে খেয়াল করেন সত্য বিধানের ব্যাপারটা কি। সত্য বিধানের ব্যাপারটা হচ্ছে, আমরা নত্য বিধান যেহেতু পড়েছি, সত্য বিধান আমার পড়া লাগবে না, সত্য বিধান আমি এমনি পারবো। কারণ কি? কারণ দেখেন, নত্য বিধান আমি যখন বলছি একদম ক্লাসের প্রথমেই আমি বলছিলাম, একদম ক্লাসের প্রথমে আমি বলছিলাম যে যেখানেই মূর্ধন্য বসে সেখানেই মূর্ধন্য স বসে, যেখানে মূর্ধন্য বসে না সেখানে মূর্ধন্য স বসে না, আমি একদম ক্লাসের প্রথমেই বলছিলাম। সো তার মানে আমি কিন্তু ওখানে বারবার ব্যাপারটা আলোচনা করেছি যে মূর্ধন্য অর্থাৎ নত্যবিধান ভালো করে যদি ফোকাস করা যায়, সত্যবিধান আমার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন,
যেমন 1 নম্বর রুলস আমাদের ছিল নত্ব বিধানের মধ্যে যদি বলি তাহলে রি র শ এর পরে মূর্ধন্য বসবে। এখন আমি যদি এইটাকে সত্য বিধানের রুলস দিয়ে মিলাইতে যাই তাহলে কিরকম হবে? রুলসটা এরকম হবে যে রি র এর পরে বসে হচ্ছে মূর্ধন্য ষ। যেমন মনে করেন রি র এর পরে বসে হচ্ছে মূর্ধন্য ষ, ঠিক আছে? রি র এর পরে কি বসে? রি র এর পরে বসে হচ্ছে মূর্ধন্য ষ। যেমন মনে করেন ঋষি, ত্রিষি, কৃষাণ, ঠিক আছে, বর্ষণ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? যেমন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি এরকম যে ঋষি, ঠিক আছে, ঋষি, তারপর হচ্ছে মনে করেন কৃষি, ওকে, কৃষি, তারপর হচ্ছে মনে করেন যে মধ্যাকর্ষণ, ঠিক আছে, মাধ্যাকর্ষণ। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন রি র এর পরে কি বসতেছে? মূর্ধন্য ষ বসতেছে। তো এটা কি আমার আলাদা করে পড়া লাগছে? বলেন, এটা কি আমার আলাদা করে পড়া লাগছে নাকি এটা এই রুলস দিয়ে আমি বুঝে গেছি? বলেন, এটা কি আমার আলাদা করে পড়া লাগছে নাকি এটা এই রুলস দিয়ে আমি বুঝে গেছি? এই রুলস দিয়ে বুঝে গেছি না? সো দ্যাটস দ্য পয়েন্ট। আমি এই জন্য নত্ব বিধানকে ভালো করে ফোকাস করব। আবার দেখেন, এটা বলছিলাম না যে বাংলা ক্রিয়াপদের শেষে সবসময় কি বসে? দন্তন বসবে। পূর্বে রি র থাকলেও দন্তন বসবে। তাহলে সেম জিনিসটা যে দেখেন ধরেন, করেন, মারেন, ভরেন, ছাড়েন, তাহলে এখানে বাংলা ক্রিয়াপদের শেষে সবসময় কি বসবে? দন্ত স বসবে, মূর্ধন্য ষ বসবে না। যেমন ধরিস, করিস, মারিস, ভরিস, ছাড়িস ইত্যাদি। এখানে কি হবে বলেন? এখানে হবে এই যে ধরিস, ঠিক আছে, করিস, ধরিস, করিস, মারিস, ছাড়িস, ঠিক আছে, মারিস, ছাড়িস, সব দন্ত স বসবে। র এর পরে মূর্ধন্য ষ বসার কথা থাকলেও দন্ত স বসবে। কেন? কারণ এই যে মূর্ধন্য মানে এখানে তো মূর্ধন্য বসে না, দন্ত বসছে, সেখানে স এর ক্ষেত্রে দন্ত স বসবে। সিম্পল হিসাব। এরপর দেখেন 2 নম্বরে কি বলছিলাম? 2 নম্বরে বলছিলাম বাংলা ভাষায় ব্যবহৃত অতচ্ছম শব্দের বানানে সর্বদা দন্ত বসে। তাহলে এখন কি হবে? বাংলা ভাষায় ব্যবহৃত অতচ্ছম শব্দের বানানে সবসময় দন্ত স বসে। মানে মোট কথা হচ্ছে যেখানেই নত্ব বিধান কাজ করছে মূর্ধন্য বসে, সেখানেই সত্য বিধান কাজ করবে মূর্ধন্য ষ বসে। যেখানেই নত্ব বিধান কাজ করছে মূর্ধন্য বসে না, সেখানেই সত্য বিধান কাজ করবে মূর্ধন্য ষ বসে না। এই দেখেন, এই যে একটা রুলস যে টবর্গীয় যুক্ত জন্য মূর্ধন্য বসে। এখন এই ক্ষেত্রে কি হবে? টবর্গীয় যুক্ত জন্য মূর্ধন্য ষ বসে। যেমন মনে করেন এটা হয়ে যাবে এই যে কষ্ট, নষ্ট, দুষ্ট, মিষ্টি, সৃষ্টি, বৃষ্টি, কাষ্ঠ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম হয়ে যাবে, ঠিক আছে? কেন? এই যে টবর্গীয় যুক্ত জন্য মূর্ধন্য বসে আর মূর্ধন্যের জায়গায় মূর্ধন্য ষ বসে, এই জন্য টবর্গীয় যুক্ত জন্য মূর্ধন্য ষ বসে। আবার বলছিলাম কি অতচ্ছম শব্দের টবর্গীয় যুক্ত জন্য মূর্ধন্য বসে না। এই যে 3 নম্বর রুলস যারা বুঝতে চাইছেন, আবার দেখেন অতচ্ছম শব্দের টবর্গীয় যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসে না, দন্তন্য বসে, ঠিক আছে? যেমন দেখেন কারেন্ট, রেস্টুরেন্ট, এগুলা কিন্তু অতচ্ছম শব্দ, ইংরেজি, এবং এই কারণে দন্তন্যটা বসছে। তো এইরকম ক্ষেত্রে টবর্গীয় যুক্ত ব্যঞ্জনে সবসময় কি বসবে? দন্ত স বসবে। টবর্গীয় যুক্ত ব্যঞ্জনে সবসময় কি বসবে? দন্ত স বসবে। যেমন দেখেন মোস্ট, স্টার, স্টিল, কাস্টমার, রেস্টুরেন্ট, ফটোস্ট্যাট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কনসেপ্টটা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? তাইলে এই যে দেখেন এই বানানগুলোতে কি বসতেছে? দন্ত স বসতেছে। এরপর দেখেন, এরপর হচ্ছে আমরা কি বলছিলাম? সরি, এরপর বলছিলাম টবর্গীয় যুক্ত জন্য দন্ত ন বসে। তাহলে এখানে কি বসবে? টবর্গীয় যুক্ত জন্য দন্ত স বসবে। যেমন দেখেন আমি যদি বলি নিস্তেজ, তারপর হচ্ছে বিস্তার, আমি যদি বলি নিস্তেজ, বিস্তার, ঠিক আছে, নিস্তেজ, বিস্তার, বিস্তৃত, পরিস্থিতি, তাহলে টবর্গীয় যুক্ত জন্য কি বসতেছে? দন্ত স বসতেছে। এখানে দন্ত ন বসছিল, এখানে দন্ত স বসবে। আবার তথ, দধ এর পরে দন্ত ন বসছে, তার মানে এখানে দন্ত স বসবে। যেমন কি দান, ধান, ঐকতান, কথোপকথন, এখানে কি বসবো? এখানে হচ্ছে যেমন দাস, তারপর হচ্ছে অধ্যাস, ঠিক আছে, দাস, অধ্যাস, তারপর হচ্ছে কি যেমন মনে করেন তাস, ঠিক আছে, তাস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে মোট কথা হচ্ছে যেখানেই দন্ত ন সেখানেই দন্ত স, যেখানে মূর্ধন্য সেখানে মূর্ধন্য স। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে স্যার 2টা মূর্ধন্য স কি একসাথে বসে না? 2টা মূর্ধন্য স কি একসাথে বসে না? উত্তর হচ্ছে না, 2টা মূর্ধন্য স একসাথে বসে না। আচ্ছা, কি বলছেন স্যার? এটা কি জব প্রিপারেশন ক্লাস? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা জব প্রিপারেশন ক্লাস বলতে এটা হচ্ছে নত্ব সত্য বিধানের ক্লাস। এটা বাংলাদেশের যে কোনো পরীক্ষার্থীরা এটা দরকার। নত্ব মানে এটা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী তাদেরও দরকার, এটা জব প্রিপারেশনের ক্লাস যারা করতেছে তাদেরও দরকার, সবার জন্য দরকার। ওকে ফাইন। বাংলা বানানোর জন্য এটা ইম্পর্টেন্ট, নত্ব সত্য বিধান। ওকে ফাইন। এরপর আমরা কি বলছিলাম? তদ্ভব শব্দে সর্বদা দন্ত ন বসে। তাহলে এখন কি হবে? তদ্ভব শব্দে সর্বদা দন্ত স বসে। মানে মোট কথা হচ্ছে যেখানেই নত্ব বিধান বসবে সেখানেই সত্য বিধান বসবে। এখন এক্সট্রা নিয়ম আছে। এখন নত্ব বিধানের যেমন একটা ম্যাগনেট থিওরি আছে, তার মানে কি সত্য বিধানের ম্যাগনেট থিওরি আছে? উত্তর হচ্ছে না। তাহলে সত্য বিধানের এক্সট্রা 2-3টা নিয়ম আপনাকে পড়তে হবে। সেই 2-3টা নিয়ম কি সেটা একটু বলি। সত্য বিধানের এক্সট্রা 2-3টা নিয়ম পড়তে হবে। 1 নম্বর নিয়ম হচ্ছে সত্য বিধানের লিখেন 7 প্রত্যয়যুক্ত শব্দে, কি শব্দ ভাই? 7 প্রত্যয়যুক্ত শব্দে, 7 প্রত্যয়যুক্ত শব্দে সর্বদা
সর্বদা দন্ত স বসে। সাত প্রত্যয়যুক্ত শব্দে সর্বদা দন্ত স বসে, দন্ত স বসে। ওকে, সর্বদা দন্ত স বসে। যেমন যেমন আমি যদি বলি অগ্নিস্বাত, খেয়াল করেন, আমি যদি বলি অগ্নিস্বাত, ওকে, অগ্নিস্বাত, আমি যদি বলি অগ্নিস্বাত, আমি যদি বলি ধূলিস্বাত, ঠিক আছে, অগ্নিস্বাত, ধূলিস্বাত, ওকে, ধূলিস্বাত, তারপর হচ্ছে ভূমিস্বাত, ধূলিস্বাত, ভূমিস্বাত, ঠিক আছে, ভূমিস্বাত, আত্মস্বাত, অগ্নিস্বাত, ধূলিস্বাত, ভূমিস্বাত, আত্মস্বাত, ঠিক আছে। এই সাত প্রত্যয়যুক্ত শব্দে সবসময় কি বসতেছে? সাত প্রত্যয়যুক্ত শব্দে সবসময় দ্বন্দ্ব স বসবে। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম ছিল। দুই একটা নিয়ম এক্সট্রা পড়তে হবে, সেই নিয়মগুলো আমি দেখা দিচ্ছি। নাম্বার 2, সেটা কি? সেটা হচ্ছে সরেয় বা সরেয়া, মনে রাখতে হবে, সরেয় বা সরেয়া, এই দুইটার পরে বসবে সবসময় হচ্ছে দন্ত স, এই দুইটার পরে বসবে সবসময় হচ্ছে দন্ত স। কিন্তু এছাড়া বাকি যে 9টা স্বর আছে, ওকে, এছাড়া বাকি 9টি স্বর, বাকি 9টি স্বরের পরে বসবে, বাকি 9টি স্বরের পরে বসবে, 9টি স্বরের পরে বসবে, ওকে, বাকি 9টি স্বরের পরে বসবে মূর্ধন্য স। স্বরে এবং স্বরেয়া এর পরে বসবে হচ্ছে দন্ত স, কিন্তু এছাড়া বাকি যে 9টা স্বর আছে এই 9টা স্বরের পরে বসবে হচ্ছে দন্ত মূর্ধন্য স। ঠিক আছে, বাকি 9টা স্বরের পরে কি বসবে? মূর্ধন্য স। যেমন কি, যেমন এটার কিছু উদাহরণ দেখাই। যেমন দেখেন, আমি যদি বলি পুরস্কার, খেয়াল করতে হবে, পুর, পুর ও আছে এবং এ কারণে কি বসতেছে? দন্ত স, পুরস্কার। কিন্তু যখন বলবো পরিষ্কার, খেয়াল করতে হবে, পরি ই আছে, এই জন্য এটা কি বসবে? এটা হচ্ছে মূর্ধন্য স। কথা কি বুঝতে পারছেন? পরি ই আছে, এই জন্য এটা কি বসবে? এটা হচ্ছে মূর্ধন্য স। কনসেপ্ট ক্লিয়ার? স্যার, পোশাক বানানে কেন তালব্য হয়? বিদেশি শব্দের বানানে তালব্য হতে পারে, এটা উচ্চারণের উপর ভিত্তি করে। পোশাকের উচ্চারণটা তো সাধারণত আমরা পোশাক এটা বলি না, এই জন্য পোশাক তালব্য দেওয়া হয়। কি বলছে স্যার, ত্রিপুরা স্টেটের টেটের এক্সামের জন্য ক্লাস করালে আমরা ইন্ডিয়ার স্টুডেন্টরা অনেক উপকৃত হব স্যার। আচ্ছা, ওরে বাপরে, ত্রিপুরা স্টেটের টেটের জন্য ক্লাস করাবো? বাংলাদেশের বিসিএস চাকরি পরীক্ষার্থী, এটার জন্য তো ক্লাস নিয়ে খুলে দেওয়া পারতেছি না, ত্রিপুরার টেটের জন্য ক্লাস কেমনে করাবো? সময় তো পাই না। আচ্ছা, মাঝে মাঝে চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখেন, পুরস্কার, পরিষ্কার, ঠিক আছে। এবার দেখেন, আমি যদি বলি আবিষ্কার, তাহলে কি হবে বলেন তো? আবি ই আছে, আবি ই আছে, এবং এ কারণে কি বসবে? এ কারণে বসবে মূর্ধন্য স। ঠিক আছে। কিন্তু দেখেন, আমি যদি বলি তিরস্কার, তাহলে দেখেন তীর অ আছে, এই জন্য বসতেছি কি বলেন? দন্ত স। দেখছেন জিনিসটা? তাহলে স্বরে এবং স্বরের পরে বসে কি? দন্ত স, এবং এছাড়া বাকি 9টা স্বরের পরে বসে হচ্ছে মূর্ধন্য স। এর ছাড়া বাকি এছাড়া বাকি 9টা পরে লাগে হচ্ছে মূর্ধন্য স। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, তো এই নিয়মের আবার 3টা ব্যতিক্রম আছে। 3টা ব্যতিক্রম মানে এই নিয়মের ব্যতিক্রম এত শব্দ আছে যে ব্যতিক্রম শব্দগুলোর জন্য আমি আবার 3টা নিয়ম বানাইতে পারছি, মানে নিয়ম বানাইতে পারছি। আসেন, কি কি? 1 নম্বর ব্যতিক্রম, এই নিয়মের 1 নম্বর ব্যতিক্রম, ব্যতিক্রম 1। ব্যতিক্রম 1 কি ভাই? ব্যতিক্রম 1 হচ্ছে, দেখেন, ব্যতিক্রম 1, ব্যতিক্রম 1 কি? খেয়াল করেন, আমি যদি বলি নিস্তেজ, দেখেন তো, নিস্তেজ, লজিক্যালি কিন্তু নি ই আছে, বসার কথা ছিল মূর্ধন্য স, কিন্তু বসছে কি? দন্ত স, নিস্তেজ। যদি বলি নিস্তার, তাহলে খেয়াল করেন, নিস্তেজ, নিস্তার, বিস্তার, বিস্তৃত, বিস্তার, বিস্তৃত, বিস্তারিত, বিস্তারিত। তাহলে এবার খেয়াল করেন, নিস্তেজ, নিস্তার, বিস্তার, বিস্তৃত, বিস্তারিত, ঠিক আছে, বিস্তীর্ণ, ঠিক আছে, বিস্তার, বিস্তীর্ণ, 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 পরিস্থিতি, পরিস্থিতি। এই বানানগুলোতে দেখেন প্রত্যেকটার পরেই কিন্তু মানে মানে নি ই আছে, ই এর পরে বসার কথা ছিল মূর্ধন্য স, কিন্তু প্রত্যেকটাতে বসছে কি? দন্ত স। এখন আপনি কেমনে বুঝবেন যে ই এর পরে দন্ত স না মূর্ধন্য স বসবে? এইবার আসেন, ফ্যাক্টটা হচ্ছে ভাই সিম্পল টেকনিক, সেটা হচ্ছে ত ইকুয়াল টু দন্তন্য ইকুয়াল টু দন্ত স। ত বর্গীয় ধ্বনির লাস্টে আছে দন্তন্য, অর্থাৎ ত বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে সবসময় বসে দন্তন্য, আর যেখানেই দন্তন্য বসবে সেখানে বসে দন্ত স। দ্যাট ইজ ওয়াই, খেয়াল করেন, এই যে দেখেন, নিস্তেজ, নিস্তার, বিস্তার, বিস্তৃত, বিস্তারিত, পরিস্থিতি, বিস্তীর্ণ, সব কি ত বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জন, এন্ড এই কারণে ত বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে দন্ত স বসছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আহ
কি স্যার, অনেকেই অনেকেই আপনার ক্লাস করতে বলে, আমিও আপনাকে ফলো করে রেখেছি। যারা টেট এক্সাম পাশ করেছে তারা সবাই আপনার ক্লাস করতে বলে বাংলা গ্রামারের জন্য। ও আচ্ছা, 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 এটা তো খুব ভালো, আলহামদুলিল্লাহ, আমার জন্য অনেক গর্বের বিষয় যে যারা টেট এক্সাম পাশ করছে তারা আমাকে সাজেস্ট করে বা আমার ক্লাস করতে বলে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো, শুনে খুব খুশি হলাম। ওকে, চেষ্টা করবো আমি আপনাদের জন্য কিছু ইয়া করার। আচ্ছা, এটা বুঝি নাই। দেখেন, আমি বলতেছিলাম কি ভাই, তবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে সবসময় কি বসে বলেন? তবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে বসে হচ্ছে দন্তন্য। আর আমরা একটু আগে কি বলছি, যেখানেই দন্তন্য সেখানেই দন্তস্ব, যেখানে মূর্ধন্য সেখানেই মূর্ধন্য স। তাহলে তবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে যেহেতু দন্তন্য বসে, তাহলে দন্তন্যর জায়গায় এখন কি বসবে? দন্তস্ব বসবে। তবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে এই যে দেখেন, তবর্গীয় 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 তবর্গীয়, তার মানে তবর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জন, এই কারণে এটা দন্তস্ব বসবে। এটার মূর্ধন্য স রুলস এটাতে অ্যাপ্লাই করা যাবে না। এটা হচ্ছে রুলস নাম্বার, ব্যতিক্রম নম্বর 1। এবার শুন ব্যতিক্রম নম্বর 2। আচ্ছা, ব্যতিক্রম 2 কি? ব্যতিক্রম 2 হচ্ছে, ব্যতিক্রম 2 হচ্ছে মনে রাখতে হবে স্ফুট। ব্যতিক্রম 2 হচ্ছে মনে রাখতে হবে স্ফুট ও স্ফুট ও স্ফুর। স্ফুট ও স্ফুর ধাতু গঠিত শব্দে, ধাতু গঠিত শব্দে, স্ফুট ও স্ফুর ধাতু গঠিত শব্দে, স্ফুট ও স্ফুর ধাতু গঠিত শব্দে সর্বদা, স্ফুট ও স্ফুর ধাতু গঠিত শব্দে সর্বদা দন্তস্ব বসে। ঠিক আছে, স্ফুট ও স্ফুর ধাতু গঠিত শব্দে সর্বদা দন্তস্ব বসে। স্ফুট ও স্ফুর ধাতু গঠিত শব্দে সর্বদা দন্তস্ব বসে। ঠিক আছে, যেমন কি, যেমন দেখেন, এই যে দেখেন, আমি যদি বলি পরিস্ফুট, খেয়াল করেন, আমি যদি বলি পরিস্ফুট, তাহলে দেখেন পরিস্ফুট, ওকে, পরিস্ফুট, ওকে। আমি যদি বলি দন্তস্ফুট, ওকে, আমি যদি বলি দন্তস্ফুট, ওকে, তাহলে পরিস্ফুট, দন্তস্ফুট। যদি বলি যদি যদি বলি বিস্ফোরণ, খেয়াল করেন, বিস্ফোরণ, তাহলে বিস্ফোরণ, ওকে, বিস্ফোরণ। অথবা যদি বলি বিস্ফোটক, যদি বলি বিস্ফোটক। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে, মোট কথা হচ্ছে স্ফুট ও স্ফুর ধাতু গঠিত যত শব্দ আছে এই শব্দগুলোতে দন্তস্ব বসবে। এর আগে রস্যিকার রস্যকার যাই থাক, শব্দগুলোতে দন্তস্ব বসবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই আমাকে একটু জানান তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? রিফাত রাফসান বলছে বাংলা এত কঠিন কেন, এত নিয়ম, বাপরে বাপ। রিফাত ভাই, মাত্র তো শুরু। ওকে, সমস্যা নাই, আমরা আসলে চর্চার মাধ্যমে এই জিনিসগুলোকে আত্মস্থ করে ফেলবো। ঠিক আছে, খুব একটা কঠিন না, আমরা চর্চার মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে ফেলবো। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, ফাইন, ভেরি গুড। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এটা হচ্ছে নিয়ম ব্যতিক্রম নম্বর 1, এটা ব্যতিক্রম নম্বর 2। এবার সে ব্যতিক্রম নম্বর 3। ভাই বিশ্বাস করেন, ব্যতিক্রম নম্বর 3 এর যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে মানে এতই ভার্সেটাইল, দ্যাট ইজ ওয়াই আমি নিজেই এটারে কোনো নিয়মের মধ্যে আনতে পারি নাই। প্রচুর চেষ্টা করছি এটা নিয়ে নিয়ম বানানোর, বাট আমি এটাকে কোনো নিয়মের মধ্যে আনতে পারি নাই। এই ব্যতিক্রম 2 এর যে ব্যাপারটা, এই ব্যাপারটা এতই ভার্সেটাইল যে আমি এটাকে কোনো নিয়মের মধ্যে আনতে পারি নাই। কথা কি বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা, এই ক্ষেত্রে এই যে নিয়মের মধ্যে আনতে পারি নাই, তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলতেছি। নত্যবিধানের যে ছবিটা দেওয়া আছে আমার গ্রুপে দেওয়া আছে, ফেসবুকে সহজ বাংলা গ্রুপে দেওয়া আছে, প্রয়োজন আপনাদের এখানে আরেকবার দিয়ে দিব না। তো এখানে আমি কিন্তু এই ব্যতিক্রম 3 এর মধ্যে অনেকগুলো শব্দ লিখে দিয়েছি যেগুলা মনে করেন এই রস্যিকার বসার কথা ছিল কিন্তু বসে নাই, দন্তস্ব বসছে। যেমন দেখেন, অভিসন্ধি, অভিসম্পাত, অভিসার, অনুসন্ধান, অনুসরণ, অনুসারী, অনুসৃত, নিস্পৃহ, নিস্পন্দ, পরিসংখ্যান, পরিসর, পরিসমাপ্তি, পরিসম্পদ, পরিসীমা, পরিশ্রবণ, পরিশ্রুতি, বিসর্গ, বিসর্জন, বিস্ময়, বিস্মিত, বিস্মৃতি, বিস্বাদ, সুস্পষ্ট, সুসময়, সুসজ্জিত, সুসংবাদ, সুস্মিতা, সুচিস্মিতা, মৃদুস্মিতা, এই শব্দগুলোর ক্ষেত্রে মূর্ধন্য স বসার কথা থাকলেও দন্তস্ব বসে। এইটা আসলে আমি কোনো রুলসের মধ্যে আনতে পারি নাই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে বারবার যদি প্র্যাকটিস করেন তাহলে লিখতে লিখতে লেখার হাতের টানে কিন্তু একটা মানে ব্যাপার সেবার আছে, বা অনেক সময় দেখা যায় যে দেখার একটা বিষয় আছে, তো অটোমেটিক আপনার মানে চোখে দেখার যে বিষয়টা, ওই বিষয়ে দেখবেন এই জিনিসটা মানে এক্সাক্ট বানানটা চলে আসছে। যেমন সুসময়, ভাই সুসময় বানানটা আমার লজিক অনুযায়ী তো রস্যকারের পরে মূর্ধন্য স বসার কথা, কিন্তু সুসময় বানান আমি যদি এভাবে না লিখে কেউ যদি সুসময় বানান এভাবে লেখে,
সুসময় বানান এভাবে লেখে, দেখতে ভালো লাগে? বলেন সুসময় বানান মানে সুসময়, ভালো সময়, ভালো সময় বানানটাকে এইভাবে দেখতে ভালো লাগে? লাগে না। দ্যাট ইজ ওয়াই আমরা কি করব, দ্যাট ইজ ওয়াই এই বানানগুলো আসলে প্র্যাকটিস করলে এটা আমাদের নখদর্পণে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলছে স্যার এতগুলো মুখস্থ করবো কেমনে? ধুর ভাই, এগুলো মুখস্থ করবেন কি লেগে? আমি নিজেই তো মুখস্থ করি নাই, এগুলো মুখস্থ করবেন কেন? ব্যাপারটা হচ্ছে বারবার এগুলো প্র্যাকটিস করবেন, 2-4 বার রিডিং দিবেন, লিখবেন, লিখলে অটোমেটিক আপনার নখদর্পণে চলে আসবে। আপনার পরীক্ষায় তো অপশন দেওয়াই থাকবে, অপশন দেখলে আপনি নিজের থেকে বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। মুখস্থ করবেন কেন? বুঝতে পারছেন? ওকে ফাইন, এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে নত্যবিধান শেষ, সত্যবিধানও শেষ। এখন নত্যবিধানের যেমন একটা কবিতা আছে, সত্যবিধানের এরকম একটা কবিতা আছে, মানে আমার বানানো। সত্যবিধানের কবিতাটা অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 9-10 ব্যাকরণ বইতে নাই, তো এটা হচ্ছে আমি আমার মতো করে বানিয়েছি। তো আমার এই কবিতাটা কিন্তু, সত্যবিধানের কবিতাটা কিন্তু ওই আমার অন্বেষণ বইয়ের মধ্যে দেওয়া আছে। যাদের কাছে আপাতত বই নাই তারা কিন্তু গ্রুপের মধ্যে থেকে এই কবিতাটা ছবি নিয়ে নিয়ে দেখতে পারেন, সেখানেও আপনারা পড়তে পারেন। এটা অবশ্যই 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 এবং অবশ্যই মুখস্থ করা লাগবে। বিকজ যে সকল শব্দের সভাপতি মূর্ধন্য বসে বা নিত্য মূর্ধন্য সবাচক শব্দ, এইটা যেমন নিত্য মূর্ধন্যবাচক শব্দ যেমন ইম্পর্টেন্ট, নিত্য মূর্ধন্য সবাচক শব্দ এটা ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষা আসে। এবং এটার জন্য একটা কবিতা আছে এখানে, প্রথম 2-4 বার পড়লে একটু কঠিন মনে হবে আপনার কাছে, কিন্তু আসলে জিনিসটা সহজ। আর সবচেয়ে বড় কথা, আমি পড়াইতে পড়াইতে জিনিসটা মুখস্থ হয়ে গেছে আমার। আপনার যে আমার মতো মুখস্থ বলতে হবে ব্যাপারটা এরকম না। আপনি হচ্ছে জাস্ট 2-4 বার রিডিং পড়লেই মোটামুটি মানে ওয়ার্ড গুলো দেখলে যাতে চিনতে পারেন। আপনার পরীক্ষার হলে অপশন আসলে তো অপশন দেওয়াই থাকবে, চিনতে পারবেন। তো কবিতাটা হচ্ছে এরকম, আমার যেটা মানে সত্যবিধানের যেটা কবিতা, কবিতা হচ্ছে এরকম যে ভাষাভাষ্য আশার উষর ষণ্ড, ভাষণ ভূষণ পাষাণ পোষণ পাষণ্ড, তুষণ বিষাণ রসকোষ পৌষ, আবাস বিলাস সরস সরস কলুষ, পুষ্পপুরুষ প্রশ্বপতুষ শেষ, বাষ্পপ্রদোষ উষ্মনিকষ বিশেষ, তুষগুণ্ডুষ বিষ বিষ সন্দেশ, ভূষা পুষা দোষ মহিষ মেষ, ঔষধ সিদ্ধি সৎ মানুষ করে শোন, ষটচক্র ষড়যন্ত্র ঔষা মুশিক দূষণ। এগুলোই সব সয়ের উদাহরণ। এখানে অনেকগুলো শব্দ আছে, প্রায় 45টার মতো শব্দ আছে। তো এই সবগুলো শব্দ হচ্ছে নিপাতনে সিদ্ধ মূর্ধন্য সবাচক শব্দ বা সভাপতি মূর্ধন্য সবাচক শব্দ। সো মনে করেন আপনি ওই প্র্যাকটিস করতে গেলে প্রথম একটু কষ্ট হবে, কিন্তু একটা সময় ঠিক হয়ে যাবে। যেমন মনে করেন আমি যদি বলি ভাষাভাষ্য আশার উষর ষণ্ড, ভাষণ ভূষণ পাষাণ পোষণ পাষণ্ড, তোষণ দেশ টস্কুশ পৌষ, আবাস বিলাস সরস সরস কলুষ, ঔষধ সিদ্ধি সৎ মানুষ করে শোন, ষটচক্র ষড়যন্ত্র সেগুলো শব্দ সয়ের উদাহরণ। এখন আমার মতো করে মুখস্থ করার দরকার নাই, কারণ আমি তো বলছি আমি প্র্যাকটিস করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে, বা মনে করেন আমি বারবার পড়াইতে পড়াইতে এটা আমার মুখস্থ হয়ে গেছে। আপনার লাগবে না, আপনি 2-4 বার রিডিং পড়েন, তাহলে আলটিমেটলি অপশন দেখলে বের করতে পারবেন। কনসেপ্ট ক্লিয়ার? দ্যাটস ইট। মাথার মধ্যে খালি শস্য করতেছে। আচ্ছা ওকে, তাহলে আমাদের আলোচনা এখানে ইতি। আচ্ছা, আলোচনা এখানে ইতি। ওকে, সো আজকের মতো এখানে ইতি। আচ্ছা, সো পেইড ব্যাচে অনেকে ইনবক্স করছেন, স্যার পেইড ব্যাচে কিভাবে ভর্তি হব? পেইড ব্যাচে কিভাবে ভর্তি হবেন? পেইড ব্যাচে ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে 0160752022925। এটা হচ্ছে বিকাশ বা নগদ নাম্বার, বিকাশ বা নগদ নাম্বার, NAGAD নগদ। সো এই নাম্বারে হচ্ছে আপনি 750 টাকা এটা বিকাশে পাঠাবেন, বিকাশ বা নগদে পাঠাবেন। পাঠানোর পর আমার যে ফেসবুক আইডি আছে FM শাহরিয়ার ফিরোজ, SHARIYER শাহরিয়ার ফিরোজ, এই আইডিতে হচ্ছে আপনি আমাকে নক দিবেন। নক দিয়ে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই পুরো নাম্বারটা বলবেন, পুরা নাম্বারটা বলবেন। নাম্বার বললে আমি আপনাকে অ্যাড করে দিব। বুঝতে পারছেন? মানে গ্রুপের সিক্রেট গ্রুপের লিংক দিয়ে দিব। আর যারা ভারতের থেকে জয়েন করবেন, অনেকেই আছে ভারত থেকে আমার এই গ্রুপে, কিন্তু ইতিমধ্যে আমার পেইড ব্যাচে কিন্তু ভারতের মিনিমাম 10-12 জন স্টুডেন্ট আছেন। তো যারা ভারতের থেকে জয়েন করেছেন তারা আমাকে ইনবক্সে নক দিবেন, এই যে ফেসবুক আইডিতে নক দিলে আমি আপনাকে ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা নাম্বার দিয়ে দিব, মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। তো ওই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন, টাকা পাঠানোর পর স্ক্রিনশট আমাকে ইনবক্সে দিবেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। কাহিনী খালাস, ভেরি সিম্পল। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? তাহলে আজকের মধ্যে এখানে ইতি। সবাই ভালো থাকেন। আচ্ছা, বিশাল লং ক্লাস। হ্যাঁ, বিশাল লং ক্লাস, সমস্যা নাই, বারবার প্র্যাকটিস করলে জিনিসগুলো আসলে নত্যবিধান সত্যবিধান খুব ইম্পর্টেন্ট ক্লাস, এটা হচ্ছে কথা। ওকে, তাহলে আজকের মধ্যে এখানে ইতি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে কোনো এক সময়। যারা ইউটিউবে ফ্রি ক্লাস করছেন তাদের জন্য, আর পেইড ব্যাচে যারা আছেন তাদের সাথে তো ইনশাআল্লাহ আগামীকালকে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।